আচ্ছা, আমার সেশনটা হচ্ছে নাম হচ্ছে অভিবাসীর অধিকার। কাজে আমি অধিকারের জায়গা থেকে কথা বলছি, আর শেষের দিকে গিয়ে হয়তো আমার একদম শেষের দিকের একটা দুটো স্লাইড থাকবে যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন বা মানবাধিকার লঙ্ঘন বা রক্ষার ক্ষেত্রে অভিবাসন ক্ষেত্রে আসলে অবস্থাটা কি। তো অভিবাসী বলতে যেটা আমরা বলছি এখানে বা আমার উপস্থাপনায়, অভিবাসন তিন ধরনের ধরা যেতে পারে। একটা হচ্ছে যে যারা স্থায়ী অভিবাসী, হ্যাঁ, সেইটা একটা ক্ষেত্র, অর্থাৎ আমরা ইংরেজিতে যেটা বলি যে ইমিগ্রেন্ট, পার্মানেন্ট ইমিগ্রেন্ট, অথবা ডায়াসপোরাও বলা হয়, যারা প্রবাসে স্থায়ীভাবে বসবাস করছেন এবং ওই দেশের নাগরিকত্ব নিয়েছেন, এটি একটি পর্যায়ে। আরেকটি হচ্ছে যে যারা অল্প সময়ের জন্য খণ্ডকালীন কাজ নিয়ে যান, এবং সেটাই আমরা বিশেষ করে মিডিয়াতে বা আলাপ আলোচনায় বেশি দেখি, শ্রম অভিবাসন, লেবার মাইগ্রেশন। অর্থাৎ যারা কাজের জন্য যাচ্ছেন, কায়িক শ্রম, অনেক সময় গায়ে গতরে খাটছেন বা টেকনিক্যাল কাজে খাটছেন, কিন্তু তারা পার্মানেন্টলি যাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রেই তারা 3 বছরের চুক্তি বা চুক্তি শেষ করে ফেরত এসে হয়তো আবার যাচ্ছেন ফেরত। কাজে তারা চুক্তিভিত্তিক স্বল্পকালীন খণ্ডকালীন কাজে যাচ্ছেন। এই শ্রম অভিবাসনের ক্ষেত্রে অনেক সময় আমাদের দেশে যারা যান তারা স্বল্প শিক্ষিত, অনেকে ম্যাট্রিক পাস বা ম্যাট্রিকের কমও থাকে, কেউ কেউ কারিগরি দক্ষতা তাদের থাকে, এবং অনেক সময় স্বল্প দক্ষ শ্রমিকই বেশি। নারী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই ডোমেস্টিক ওয়ার্কার, অর্থাৎ বাসা বাড়িতে কাজ করেন। তো সেক্ষেত্রে এগুলোর ডাটা এখানে আমি আসলে প্রেজেন্ট করব না আমার প্রেজেন্টেশনে। আমি আইন এবং অধিকারের জায়গা থেকে আন্তর্জাতিক এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটার কিছু প্রেক্ষাপট আপনাদের কাছে নিয়ে আসবো। এগুলোর কিছু হয়তো আপনাদের জানা থাকতে পারে, তারপরেও হয়তো এই প্রেজেন্টেশনটা আমি পরে শেয়ার করে দেবো। আপনাদের যদি সেটা রেফারেন্স হিসাবে সেটা নিয়ে যদি আপনারা ভবিষ্যতে কাজে লাগাতে চান, অবশ্যই কাজে লাগাতে পারবেন। আমি প্রথমেই যেটা করছি, এটা আমার একটা স্লাইড ইংরেজিতে আছে, আমি বাকি স্লাইড গুলো এবং আমি কথা মূলত বাংলাতেই বলবো, আমার পরের স্লাইড গুলো বাংলাতেই। এই একটি স্লাইড ইংরেজিতে, এটা আমি বাংলা করিনি কারণ এখানে এটার যে প্রেক্ষাপটটি সেটা আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকেই আসা, এবং বিশেষ করে হিউম্যান রাইটস বেসড অ্যাপ্রোচ, HRBA যদি বলা হয়, রাইটস বেসড অ্যাপ্রোচ। অর্থাৎ এটি একটি প্রক্রিয়া হিসেবে আমরা যারা মানবাধিকারের কাজ করছি, একটা হচ্ছে যে মানবাধিকার কর্মী হিসেবে আমরা যখন কাজ করি, হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসেবে সেটি একটি, কিন্তু আমরা যখন এটাকে কিছু কর্মসূচির জায়গা থেকে চিন্তা করি বা কি করা দরকার, সেখানে দুটো ভাগ হিসেবে চিন্তা করি। নিচের দিকে দেখবেন যে বামে এবং ডানে দুটি শব্দ কথা আছে, একটি হচ্ছে ডিউটি বেয়ারার, আরেকটি হচ্ছে রাইটস হোল্ডার্স। কথাটা স্পষ্ট, ডিউটি বেয়ারার আর রাইটস হোল্ডার্স কথাটা অন্তত স্পষ্ট। রাইটস হোল্ডার্স যে যাদের অধিকার আছে, সেখানে আমার আপনারও আছে। আমরা এখন যখন আজকে আলাপ করছি, এর পরের স্লাইড গুলোতে ফোকাসটা হচ্ছে অভিবাসী এবং বিশেষ করে শ্রম অভিবাসীদের ক্ষেত্রে। আমি বলছিলাম যে তিনটা ক্ষেত্র, আমি একটা উল্লেখ করেছি যেটি পার্মানেন্ট মাইগ্রেশন, আরেকটি হচ্ছে খণ্ডকালীন কাজে যারা যান, আরেকটি হচ্ছে যারা অনিয়মিত অভিবাসন, অর্থাৎ সেটার ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যম এবং সাম্প্রতিককালেও সেই তথ্যগুলি আমরা বেশি পাই, যারা নিয়মতান্ত্রিক ভাবে, অর্থাৎ একেবারে সরকারি রেজিস্ট্রেশন করে নিয়ম কানুন মেনে বিদেশে যেতে পারেননি বা যাচ্ছেন না, বা যাদেরকে অন্যায় পথে বা ন্যায় আইন ভঙ্গ করে সেরকম কোনো পথে তাদেরকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, অথবা বিদেশে হয়তো তারা গেছেন কাজ করতে বৈধ কাগজপত্র বৈধ হিসেবেই, কিন্তু সেখানে গিয়ে তাদের কাজের মেয়াদ বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অথবা তারা কোনো কারণে তাদের পাসপোর্টটি হারিয়ে ফেলছেন বা পাসপোর্টটি কেউ নিয়ে নিচ্ছে, সেই কারণে তারা ওই দেশে এক ধরনের অবৈধ স্ট্যাটাসে পড়ে যাচ্ছেন। তো অনিয়মিত অভিবাসন বলা হচ্ছে সেটা, এই তিন ধরনের। আমি এখানে পার্মানেন্ট মাইগ্রেশন সেই বিষয়টা নিয়ে অধিকারের জায়গা থেকে বলছি না, কারণ অনেক ক্ষেত্রেই যদি আমরা পার্মানেন্ট মাইগ্রেন্ট চিন্তা করি, যারা স্থায়ীভাবে বিদেশে বসবাস করছেন, অনেক ক্ষেত্রে তাদের অধিকারটা লঙ্ঘন হচ্ছে না। আমরা সাম্প্রতিককালে শুনবো বা শুনছি যে এরকম আছেন যে যারা কোনো না কোনো ভাবে কোনো অপরাধ করেছেন অথবা দুর্নীতির আশ্রয় নিয়েছেন, তারাও কেউ কেউ বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেখানে গিয়ে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। ইউরোপে হয়েছে, আমেরিকা হয়েছে, সাম্প্রতিককালে আমরা অস্ট্রেলিয়ার কথা শুনছি। কাজেই এক্ষেত্রে তারা তাদের অধিকার কিন্তু লঙ্ঘন খুব একটা হচ্ছে না বা কম হচ্ছে তুলনামূলক, বরং তারা হয়তো অন্যদের অধিকার লঙ্ঘন করছেন যখন দুর্নীতির আশ্রয় নিয়ে অর্থ সম্পদ
বিপুল অর্থ সম্পদ গড়ে তুলছেন, বিদেশের ব্যাংকে সেটা জমা রাখছেন এবং একটা পর্যায়ে বিদেশে গিয়ে স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছেন। আর যারা বৈধভাবেও যাচ্ছেন তারাও কিন্তু অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করছেন এই দেশে তারা স্থায়ী ভাবে বসবাস করছেন। কাজে আমাদের আলোচনার ক্ষেত্র এখন শ্রম অভিবাসনের ক্ষেত্রে, সেক্ষেত্রে নিয়মিত এবং অনিয়মিত দুই জায়গাতেই তাদের অধিকারটাই আসলে অন্যদের অর্থাৎ ডিউটি বেয়ারার তাদের দায়িত্ব, সেক্ষেত্রে এই দায়িত্ববানদের একটা ভূমিকা অবশ্যই রয়েছে এই অধিকার যাদের সবসময় তারা পান না বা অধিকার লঙ্ঘন হয় তাদের জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রে। এই ডিউটি বেয়ারার বলতে প্রধান হচ্ছে রাষ্ট্রকে, রাষ্ট্র ব্যবস্থাকে, সরকারকে। কাজেই আমরা যদি অ্যাকাউন্টেবিলিটি, উপরে দেখবেন বাঁদিকে উপরে আছে অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতার প্রশ্ন যদি আসে সর্বপ্রথম সরকার এবং রাষ্ট্রের। আমরা যদি অভিবাসনের অধিকারের কথা চিন্তা করি, সাম্প্রতিককালের ঘটনাগুলো ঘটছে যেগুলো আপনারা জানেন, সৌদি আরবের জন্য যে অভিবাসীরা টিকেটের চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, বা সৌদি আরবে যেতে চাচ্ছেন পারছেন না, বিদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে করোনাকালীন সময়, এখানে অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের অধিকার লঙ্ঘন হচ্ছে এবং সেই অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র এবং এই ক্ষেত্রে দুটো, যেহেতু এখানে অভিবাসনের কথা বলছি অর্থাৎ এনারা দেশে থাকছেন না, এনারা বিদেশে যাচ্ছেন কাজ করতে, কাজেই রাষ্ট্রের দায়িত্বের জায়গায় শুধু আমরা বাংলাদেশের ভূমিকার কথা বলছি না, এটার একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে। যেই দেশে তারা কাজ করতে যাচ্ছেন সেই দেশের একটা অধিকারের রক্ষার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা আছে। এবং অনেক সময় আমরা কিন্তু এই আলোচনায় বা আমরা হিউম্যান রাইটস ডিফেন্ডাররা কাজ করতে গেলেও ওই দেশের প্রেক্ষাপটটা এবং যেই দেশে আমাদের শ্রম অভিবাসীরা কাজ করতে যান সেখানে তাদের আইন বা তাদের অধিকার কতটা লঙ্ঘন হচ্ছে সেটা নিয়ে যেমন আমরা সংবাদ মাধ্যমেও তেমন একটা রিপোর্ট দেখি না, মাঝে মাঝে হয়, হয়তো কিছু ইনভেস্টিগেটিভ রিপোর্ট হয় মালয়েশিয়ায় যে অভিবাসীরা রয়েছেন সেখানে তাদের কি কি অধিকার লঙ্ঘন হচ্ছে, অথবা অন্যান্য কোনো দেশে, সেটা মধ্যপ্রাচ্যের দেশও হতে পারে, কিন্তু এটার সংখ্যা খুব কম হতে পারে। সেখানে আমাদের সংবাদ মাধ্যম কর্মীদের নেটওয়ার্কিংটা কম হতে পারে, আমাদের মানবাধিকার কর্মীদের নেটওয়ার্কিংটা কম। মধ্যপ্রাচ্যের দেশে তো আসলে মানবাধিকার কর্মী বা মানবাধিকার সংগঠন পাওয়াই মুশকিল, কারণ সেখানে অনেকভাবেই রাষ্ট্র মানবাধিকারের জায়গাগুলোকে সংকুচিত করে রেখেছে। কিন্তু অন্যান্য অনেক দেশে আছে, মালয়েশিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে, যেসব দেশে আমাদের শ্রম অভিবাসীরা কাজ করতে যান সেখানে মানবাধিকার সংগঠন রয়েছে এবং অভিবাসীর অধিকার সংগঠন রয়েছে, এবং সেখানে অনেক সময় আইনি প্রক্রিয়াও হয় সেখানে যে মানবাধিকারগুলো লঙ্ঘন হচ্ছে সেগুলোর ব্যাপারে। কিন্তু আমি বলছি তুলনামূলক বিচারে আলাপ আলোচনার ক্ষেত্রে বেশি আলোচিত হয় দালালদের দৌরাত্ম্য, কিভাবে অধিকার লঙ্ঘন হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে। কিন্তু আমরা যদি ডিউটি বেয়ারার চিন্তা করি, এখানে ডিউটি বেয়ারার উভয়ই হবে। যদি এখানে বাংলাদেশের কথা আমরা বলি, বাংলাদেশ তো অবশ্যই, কিন্তু যেই দেশে আমাদের অভিবাসীরা কাজ করতে যান সেই দেশের রাষ্ট্র কিন্তু একটা ডিউটি বেয়ারার। তাদের দেশে মানবাধিকার তারা ভাবে পালন করে বা করে না, বা সেখানে কতটা লঙ্ঘিত হয় সেটাও কিন্তু সেখানে বিচার্য, এবং সেই ব্যাপারেও আসলে কথা বলার প্রয়োজন রয়েছে, সে ব্যাপারে সোচ্চার হওয়ার প্রয়োজন রয়েছে। এখানে আপনারা যারা আছেন হিউম্যান রাইটস ডিফেন্ডাররা এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরও যদি সুযোগ হয়, এটা একটা বড় জায়গা। আমি বলছি তুলনামূলকভাবে প্রবাসের অধিকার লঙ্ঘনগুলো হয় প্রবাসে, ডিউটি বেয়ারের জায়গায় সেখানে অ্যাকাউন্টেবিলিটিটা, জবাবদিহিতার জায়গাটা আমরা খুব একটা নিয়ে কাজ করতে পারি না। আর আমরা যখন হিউম্যান রাইটস এর কথা বলছি, মানবাধিকারের কথা বলছি, এটার তো একটা সার্বজনীনতা আছে, অভিবাসীদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। আমরা যখন বলছি আমরা শ্রম অভিবাসী বলতে নারী পুরুষ সকলের কথা বোঝাচ্ছি এবং যে কোনো দেশের কথাই বোঝাচ্ছি যেখানেই তারা যাচ্ছেন। কাজে এখানে আমরা যদি মানবাধিকার লঙ্ঘনের রক্ষার কথা বলি, অভিবাসনের ক্ষেত্রে সকল অভিবাসীর অধিকারের কথা আমরা বলছি। এখানে রাইটস হোল্ডার্সদের একটা বড় জায়গা হচ্ছে যে তাদের সচেতনতার পাশাপাশি তাদের অংশগ্রহণ এবং তাদের ক্ষমতায়ন, অর্থাৎ তাদের কথা বলার জায়গা। এখন আমরা যদি মধ্যপ্রাচ্যের কথা চিন্তা করি, সেখানে অভিবাসীদের ক্ষেত্রে সুসংগঠিত হওয়ার সুযোগ কম, তাদের অ্যাসোসিয়েশন বা শ্রমিক সংগঠন গড়ে তোলা কঠিন। তবে সেখানে যেটা আছে, বাংলাদেশিদের সংগঠন রয়েছে, সেই বাংলাদেশিদের সংগঠনের মধ্যে শ্রম অভিবাসীরা অনেক ক্ষেত্রে সেটাতে অংশগ্রহণ করেন, কিন্তু সেখানে অনেক ক্ষেত্রে এক ধরনের একটা শ্রেণী বিভেদ দেখা যায়, যারা স্থায়ীভাবে যারা অবস্থাপন্ন বাংলাদেশিরা রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশেও যদি আমরা চিন্তা করি, আর অন্য শ্রম যে অভিবাসীরা রয়েছেন, অনেক ক্ষেত্রেই বাংলাদেশিদের যে সংগঠনগুলো রয়েছে সেখানে শ্রম অভিবাসীরা
খুব কম সুযোগ বা কথা বলার সুযোগ পান বা অংশগ্রহণের সুযোগ পান। হয়তো বড় কোনো অনুষ্ঠান হলে আমরা জানি আমাদের এখানে থেকে মাঝে মাঝে সাংস্কৃতিক দলগুলো যান, অথবা মুমতাজ গিয়ে পারফরমেন্স করে আসেন, সেখানে হয়তো শ্রম অভিবাসীরা অংশগ্রহণ করেন বা যান বা তাদের কথা বলেন। মুমতাজ আমাদের এমপি মুমতাজ এবং গায়িকা, জনপ্রিয় গায়িকা, তিনি হয়তো শ্রম অভিবাসীদের কথা বলেন, কিন্তু সেখানে অ্যাসোসিয়েশন গুলোতেও খুব বেশি কিন্তু অংশগ্রহণের সুযোগ তারা পায় না। আর কোন কোন দেশে আছে, যেমন দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশিদের সংগঠন রয়েছে, বাংলাদেশি অভিবাসী যারা আছেন সেখানে, সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও কিছুটা সুযোগ রয়েছে, এবং সেটা আলাপ আলোচনার সময় হয়তো সাংবাদিক ভাই বোনেরা কিছুটা সেটার উপরও আলোকপাত করতে পারেন আপনাদের যদি জানা থাকে। কারণ সেখানে যেহেতু প্রবাসে থাকেন, তাদের নিজেদের মধ্যে কিন্তু একত্রিত হওয়ার বা নিজেদের মধ্যে যোগাযোগ রাখার একটা নেটওয়ার্ক তারা মেনটেন করেন। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেও সেটা হয়। অনেকে ফেসবুক পেজ খোলেন কোন কোন প্রবাসী বাংলাদেশিদের যারা একত্রিত হন, অথবা তারা নিজেরা কোথাও কোথাও মিলিত হন, সেটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই হোক অথবা এশিয়ার অন্যান্য কোনো দেশেই হোক। আমি শ্রম অভিবাসীদের কথা যখন বলছি, এরা মূলত কিন্তু মধ্যপ্রাচ্যের দেশেই যান প্রথাগতভাবে অনেকদিন ধরেই। আর এশিয়ার কয়েকটি দেশ আছে, তার মধ্যে সাউথ কোরিয়ার কথা বললাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া আছে, হংকং ও কিছু কিছু আছে। এছাড়া অন্যান্য দেশের যেসব জায়গার কথা শুনি, সেখানে খুব অল্প সংখ্যক তুলনামূলকভাবে, এবং সেখানে অনেক ক্ষেত্রেই নিয়মিত অভিবাসন হচ্ছে না। আমরা সাম্প্রতিককালে জানি যে ভিয়েতনামে কিছু বাংলাদেশি গিয়েছিলেন এবং গিয়ে তারা বিপদে পড়েছিলেন। আফ্রিকাতে কোনো কোনো দেশে হয়, লিবিয়ার কথা আমরা শুনেছি, সেখানে বন্দুক যুদ্ধে অত্যন্ত মর্মান্তিক কিছু বাংলাদেশি সেখানে প্রাণ হারিয়েছেন। যাই হোক, আমি রাইটস হোল্ডার্সদের কথার জায়গাটা যেখানে আসছি, যে সেখানে তাদের এই ক্লেম টু রাইটস, অর্থাৎ তাদের অধিকার চাওয়ার একটা অধিকার রয়েছে, তারা যেন তাদের নিজেদের অধিকার ভোগ করতে পারে, সেটা তারা সরকারের কাছে চাইবেন, রাষ্ট্রের কাছে চাইবেন। এখন আমরা একটা আদর্শ বিশ্বে বাস করি না, যেখানে মানুষ তার অধিকারের কথা বলতে চাইলেই স্বতঃস্ফূর্তভাবে বলতে পারছেন, অংশগ্রহণ করতে পারছেন, এবং তার অধিকার তাকে দিয়ে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে রাষ্ট্রের যেখানে যে বড় দায়িত্ব রয়েছে, তাদের কানে সব কথা পৌঁছায় না। তো সেই ক্ষেত্রে হিউম্যান রাইটস ডিফেন্ডাররা, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের একটা বড় ভূমিকা থাকে এই যে যোগসূত্রটা তৈরি করা রাইটস হোল্ডার্স এবং ডিউটি বেয়ারারদের মধ্যে। সেখানে আমরা একটা যোগসূত্র তৈরি করার ক্ষেত্রে আপনাদের একটা বড় ভূমিকা, যেখানে আমরা মাঝখানে যে ব্লক গুলো এখানে এই ছবিতে আছে, সেই জায়গায় যে সকলের জন্য মানবাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এবং সর্বক্ষেত্রে সেটা নিশ্চিত যাতে হয়, এবং তাদেরকে এনেবল করা, তাদেরকে কিছুটা কথা বলার সুযোগ করে দেওয়া, তাদের হয়ে কিছুটা যদি প্রতিনিধিত্ব করা যায়, অথবা তাদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব সৃষ্টি করা, তাদের মধ্যে সচেতনতা তৈরি করা, অথবা তাদের কথাগুলোকে, বক্তব্যগুলোকে রিপোর্টের মাধ্যমে, সেটা সাংবাদিক ভাই বোনদের রিপোর্ট হোক অথবা মানবাধিকার কর্মীদের রিপোর্ট হোক, সেখানে এবং সেই সুপারিশগুলো, তাদের যে সুপারিশগুলো থাকে, তাদের প্রতিনিধির কাছ থেকে সেগুলো নিয়ে ডিউটি বেয়ারারদের কাছ থেকে সেগুলোকে পৌঁছে দেওয়া, এবং ডিউটি বেয়ারারদের কাছ থেকে সেটা নিশ্চিত করার ব্যাপারে কাজ করা। কারণ এটাও আমরা বুঝি যে হিউম্যান রাইটস এর কাজ করতে গেলে এখানে একটা ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়। সেই ক্ষমতার দ্বন্দ্বে আমাদের সামাজিক ব্যবস্থাগুলো এমন যে এই শ্রম অভিবাসীরা অনেক নিচু জায়গায় তাদেরকে রাখা হয়। তারা কিন্তু সবসময় তাদের বক্তব্যগুলো সমভাবে কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার মতো অবস্থায় তারা নেই, বা তাদেরকে সেই সুযোগও দেওয়া হয় না। তো সেই সুযোগের অভাবের জায়গাটা পূরণ করার ক্ষেত্রে হিউম্যান রাইটস ডিফেন্ডারদের এবং মানবাধিকার কর্মীদের এবং সাংবাদিক ভাই বোনদের একটা বড় ভূমিকা আছে। আজকে এখানে যারা অংশগ্রহণ করছেন, আমার বিশ্বাস তারা আপনারা অনেকেই সেগুলো করেন, এবং সেটার অনেক উদাহরণ আপনাদের নিজেদের ব্যক্তিগত উদাহরণই সেখানে আছে, আপনাদের প্রফেশনাল কাজে, আপনাদের ব্যক্তিগত কমিটমেন্টের জায়গা থেকে। এরপর আমি আসছি অভিবাসীর অধিকারের জায়গা যেটি আছে, আমরা খালি একটু এটাকে কন্টেক্সচুয়ালাইজ করছি, একটু প্রাসঙ্গিকতা নিয়ে আসছি আমাদের সংবিধানের জায়গা থেকে। সংবিধান এখানে সকলের জন্য প্রযোজ্য, সকল বাংলাদেশী নাগরিকের জন্য, এটি অভিবাসীদের জন্য প্রযোজ্য। তো সেখানে যেগুলো কিছুটা রেলেভেন্ট মনে হয়েছে, প্রাসঙ্গিক মনে হয়েছে, সেখানে উল্লেখ করেছি। এটা যারা বিশেষ করে সংবিধান নিয়ে বা সাংবিধানিক অধিকার নিয়ে কাজ করেন, আপনাদের মধ্যে আপনারা হয়তো আরো বিস্তারিত বলতে পারবেন। আশা করি এখানে দ্বিমত থাকবে না, তবে থাকলেও সেটা আমি শুনতে পারি আপনাদের কাছ থেকে, সেটা অবশ্যই গ্রহণযোগ্য। আমরা যদি আলোচনার স্বার্থে সেগুলোকে নিয়ে আসি এখানে, এবং যদি কোনো কারণে আমি ভুল করে থাকি, আমার ভুল সংশোধন করে দেওয়ার ক্ষেত্রে। একটি বড় জায়গা হচ্ছে মৌলিক মানবাধিকার, এবং সেটা স্বাধীনতা নিশ্চয়তা, এটা 11 নং অনুচ্ছেদে রয়েছে।
আমরা যদি অভিবাসীদের অধিকারের সাথে সম্পর্কিত করতে চাই, আমাদের 14 ধারায় যেটা বলা হয়েছে, ধারা 14-তে কৃষক, শ্রমিক, অনগ্রসর জনগণের শোষণ থেকে মুক্তি। এই শ্রমিক বলতে আমরা যদি একটু অভিবাসী শ্রমিকের লেন্স দিয়ে, চোখ দিয়ে দেখার চেষ্টা করি, এই শ্রমিক বলতে এখানে শুধুমাত্র আমরা 72-এর সংবিধানের কথা যদি চিন্তা করি, সেখানে হয়তো তখনও অভিবাসী শ্রমিকের কথা মাথায় রেখে এটা যদি নাও বলা হয়ে থাকে, আমরা যারা এখন কাজ করছি অভিবাসীর অধিকার নিয়ে, আমরা মনে করি যে এই ধারাটি অভিবাসী শ্রমিকের জন্য প্রযোজ্য। অর্থাৎ শোষণ থেকে মুক্তি, সেখানে তার পারিশ্রমিক যা তার পাওয়া উচিত, তার ন্যায্য যা পারিশ্রমিক রয়েছে, ন্যায্য যেসব অধিকার রয়েছে একজন শ্রমিক হিসেবে, সেটা প্রবাসী যিনি কাজ করছেন তার জন্য প্রযোজ্য। আর যা যা জানা দরকার বিদেশে যাওয়ার জন্য, বিদেশে কাজ করার জন্য, এবং যেই দেশে তিনি কাজ করতে যেতে চান এবং সেটার জন্য যে দক্ষতা প্রয়োজন দেশে, সেটি সবকিছুই তার অধিকারের মধ্যে পড়ে। ধারা 14 যদি আমরা সেখানে সম্পৃক্ত করি। আমরা যদি নারী পুরুষের সকল মানুষের সমাজে সকল স্তরের সমতার কথা চিন্তা করি, আমরা অভিবাসনের কথা চিন্তা করলে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই আমরা এই অধিকারগুলো নিশ্চিত করার চেষ্টা করি বা করা উচিত। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মানে অনেক বছর ধরে যেটা চলে আসছে, অভিবাসী নারী মানেই হচ্ছে তিনি গৃহভৃত্য, গৃহশ্রমিক। এখন আমি গৃহশ্রমকে, বাসাবাড়িতে কাজ করাকে ছোট করে দেখতে চাই না, কিন্তু সেখানে অনেকভাবে মানবাধিকার লঙ্ঘন হয় এবং এটি আমরা অনেক রিপোর্ট, মানবাধিকার রিপোর্ট এবং সাংবাদিকদের অনেক রিপোর্ট আমরা পাই। এটা আপনারাও রিপোর্ট করেন। বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে বাসাবাড়িতে যে কাজ করেন আমাদের নারীরা, তারা সেখানে যথার্থ সম্মান পান না। তারা সেখানে বিভিন্নভাবে নির্যাতিত হন। তো অনেকে হন না, একটা বড় সংখ্যক হন। সরকারের পক্ষ থেকে হয়তো বলা হবে যে অল্প কিছু সংখ্যক হয়তো অধিকার তাদের লঙ্ঘন হচ্ছে, কিন্তু বড় সমস্যাটি হচ্ছে তারা একটি গৃহের অভ্যন্তরে কাজ করছেন, যেখানে গৃহকর্তা বা বাড়ির যারা রয়েছেন তারা তার সাথে কি আচরণ করলো, তারা অধিকার লঙ্ঘন করছে কিনা, সবটি কিন্তু বাইরে আসছে না। অনেকভাবেই তার কথা বলার, অংশগ্রহণের এবং প্রতিকার চাওয়ার, তিনি যদি ডিউটি বেয়ারারদের কাছে সেখানে প্রতিকার চাইতে চান, সেটির সুযোগ কিন্তু কম। তিনি সেখান থেকে বেরিয়ে গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করা হোক, অথবা কোনো মানবাধিকার সংগঠনের কাছে আশ্রয় চাওয়া হোক, অথবা আমাদের দূতাবাসের কাছে আশ্রয় চাওয়া হোক, সেই সুযোগ সবসময় এই নারী কর্মীরা পান না। পক্ষান্তরে আমরা যদি পুরুষ শ্রমিকদের কথা চিন্তা করি, তারা কিন্তু এমন জায়গায় কাজ করেন, এমন ভাবে কাজ করেন যেখানে খোলা জায়গা, হয়তো কায়িক শ্রম তারা বেশি দিতে হচ্ছে নারী শ্রমিকদের থেকে, কিন্তু তাদের কাজের জায়গাগুলো অনেক চাক্ষুষ এবং তারা থাকেনও এমন একটি জায়গায় যেখানে অনেকে একসাথে থাকতে পারছেন। কাজে তাদের যদি কোনোভাবে অধিকার লঙ্ঘন হয়, বেতন পাওয়া না পাওয়া অথবা কোন রকম শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, একে অপরের সহযোগিতায় অনেক সহজেই জানতে পারছেন এবং কোনোভাবে কর্তৃপক্ষের কাছে সেটা নিয়ে অভিযোগ করার ক্ষেত্রে অনেক বেশি সুযোগ তারা পাচ্ছেন। বেতনের ক্ষেত্রেও দেখা যায় যে একটা তারতম্য, বৈষম্য রয়েছে। তাই আমরা যদি সাংবিধানিক এই অধিকারের কথা চিন্তা করি, নারী পুরুষ সকলের সমান অধিকারের কথা এবং সমতা রক্ষার কথা, এই চুক্তি থেকে শুরু করে তাদের যে ধরনের সুযোগ সুবিধা তারা বা যেসব দেশে তারা যান, খুব অল্প সংখ্যক দেশগুলোতে নারী শ্রমিকরা যান, যেটা পুরুষদের ক্ষেত্রে আরেকটু বেশি। প্রশিক্ষণের ক্ষেত্রেও, কারিগরি প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা যেমন দেখি, নারীদের প্রশিক্ষণের জায়গাগুলো খুব একটা তৈরি করা হয়নি। এরকম একটা রক্ষণশীল জায়গায় আমরা প্রশিক্ষণগুলোর জায়গায় রেখেছি যে অনেক ধরনের টেকনিক্যাল স্কিল, সেটা ধরেন ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে অন্যান্য অনেক কাজেই, এগুলো শুধুমাত্র চিন্তা করা হয় পুরুষদের ক্ষেত্রে। আবার নার্সিং সেবা, যেটি বিশেষ করে করোনাকালীন বা করোনাকালীন পোস্ট করোনাকালীন সময় বলা হচ্ছে যে এই সেবার কাজটি আস্তে আস্তে বিশ্বে অনেক বেশি প্রয়োজনীয়তা দেখা দেবে। প্রথাগতভাবে কিন্তু এই নার্সিং সেবার ক্ষেত্রেও চিন্তা করা হয় নারীদের কথা, কিন্তু পুরুষদেরও কিন্তু সেই অধিকার রয়েছে এবং সেটি সমভাবে একটা সমতা বিরাজ করার একটা জায়গা তৈরি করার প্রয়োজন রয়েছে। তারপরে যদি আমি আসি যে আইনের দৃষ্টিতে সমান, এটি একটি জরুরি জায়গা। আইন যখন লঙ্ঘন হচ্ছে, সেটি দেশে হোক অথবা প্রবাসে, দেশের কথা তো আমরা অনেকভাবেই বিভিন্ন সময় পত্রিকা বা মানবাধিকার রিপোর্টে আসে যে দালালের হাতে কিভাবে তার অনেক টাকা দিয়ে যেতে হচ্ছে, যেটি বৈধ নয় বা আইনসম্মত নয়, অথবা এমন দেশে তাকে নিয়ে যাওয়া হচ্ছে যেটি আসলে আইনসম্মত নয়। কাজেই এই বিশেষ করে মধ্যস্বত্বভোগী বা দালালদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার একটি জায়গা রয়েছে। আইনগুলো নিয়ে কিছুটা সংক্ষেপ একটা ধারণা আপনাদের এখানে দিব এরপরে। দালাল ছাড়াও রিক্রুটিং এজেন্সি যারা রয়েছেন, যারা লাইসেন্সভুক্ত, তাদের মধ্যেও দেখা যায় যে অনেক সময় ম্যাল প্র্যাকটিস রয়েছে।
তারা হয়তো অনেক সময় তারাও নিয়োগ করেন দালালদেরকে বা একজন তার পক্ষে একজন এজেন্টকে, স্থানীয় এজেন্টকে, কিন্তু একটি লাইসেন্সধারী রেজিস্ট্রেশন প্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই হয়তো তিনি কাজ করেন। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অধিকার লঙ্ঘনের দেশেই শুরু হয়েছে এবং সেটি দীর্ঘায়িত হয় প্রবাসে যাওয়ার পরেও। তো উভয় জায়গাতেই আইনের দৃষ্টিতে নারী পুরুষের যেমন সম অধিকার রয়েছে, তেমনি আইনের আশ্রয় লাভের ব্যাপারে অভিবাসীদের অধিকার অবশ্যই রয়েছে অন্যান্য নাগরিকের পাশাপাশি। তো সেটা ২৭ নং ধারায় যেটি রয়েছে অভিবাসীদের অধিকারের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তারপরে যেটি আছে আমরা ৩৬ নং ধারার যেটা উল্লেখ করছি এখানে প্রাসঙ্গিকভাবে, বাংলাদেশের সর্বত্র চলাফেরা, দেশের যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন ও বাংলাদেশ ত্যাগ ও পুনঃপ্রবেশ করার অধিকার সব নাগরিকের থাকবে। অর্থাৎ অভিবাসী ভাই বোনরা যখন বিদেশে কাজ করছেন, তারা যদি সেখানে কোনো রকম নিগ্রহের শিকার হন, অথবা তারা তাদের কাজ যখন শেষ হচ্ছে, অথবা কোনো কারণে তারা যখন বিপদে পড়ছেন, তখন দেশে ফেরার ব্যাপারে তাদের একটি অধিকার রয়েছে এবং সেটা কিন্তু সরকারের দায়িত্ব। অর্থাৎ এখন করোনাকালীন সময়ই বলুন, অথবা এই যে নারী শ্রমিকরা বা পুরুষ শ্রমিকরা যখন নিগৃহীত হন বিদেশে, অথবা তাদের বৈধতা মেয়াদ শেষ হয়ে যায়, তখন যদি তারা দেশে ফেরত আসতে চান, দেশে ফেরত আসার অধিকারটি এটি তাদের সাংবিধানিক একটি অধিকারও কিন্তু তাদের রয়েছে। সুনির্দিষ্টভাবে অভিবাসী শ্রমিকদের জন্য তো আইন রয়েছে, কিন্তু সর্বোপরি সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের সাংবিধানিক জায়গা থেকে চিন্তা করি, তাহলে কিন্তু অভিবাসীর অধিকার আমাদের সংবিধানের মধ্যেই সংরক্ষিত রয়েছে এই অভিবাসীদের জন্য। তারপরে যেটা আসছে, প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হলো। এটির ব্যাপারটা তো আমরা বাক স্বাধীনতা কতটা আছে বা নেই, এটা বাস্তব পরিস্থিতি কতটা, সেটা আপনারা সবাই জানি যে আমরা এমন একটা বিশ্বে বাস করি যেখানে এটাও আদর্শিক জায়গায় নেই। সংবাদপত্র বা সংবাদ মাধ্যম, বা আমরা যদি এখন সংবাদ মাধ্যম বলতে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমও চিন্তা করি, সেখানে পূর্ণ স্বাধীনতা যেমন আমাদের পুরোপুরি নেই, তেমনি নাগরিকের বাক স্বাধীনতার জায়গায় আমরা যদি বলি অভিবাসীর বাক স্বাধীনতার জায়গাটি, সেটিও কিন্তু অতটা সুস্পষ্ট নয়। আমরা অনেক সময় দেখি যে অভিবাসীদের হয়ে অনেকে কথা বলছেন বা বলেন, এটা অবশ্যই বলতে হবে, কারণ তাদের তো সব জায়গায় কথা বলার জায়গা নেই। কিন্তু অনেক সময় যেখানে তারা কথা বলার সুযোগ আছে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখি না যে তাদের কথাটাকে সেভাবে নিয়ে আসা হয়। অনেক সময় তাদের মুখে কেউ কেউ কথাটা দিয়ে দেন। এ ব্যাপারে আপনাদেরও কোনো মতামত থাকতে পারে, আমরা শুনতে পারি যে আসলেই প্রতিনিধিত্বশীল ভাবে অভিবাসীদের নিজেদের মনের কথা বা তাদের দাবি দেওয়ার কথাটা আমরা কতটা শুনছি, মনোযোগ দিয়ে শুনছি, বিশেষ করে কর্তৃপক্ষ শুনছে, এবং সেটা নিয়ে কতটা কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে সাংবিধানিক অধিকারের জায়গা থেকে, সেটা বললাম। এবং সর্বশেষ যেটি এখানে উল্লেখ করছি ৪০ নং ধারা আমাদের সংবিধানের, যে কোনো আইনসঙ্গত পেশা বা বৃত্তি গ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। আইনসঙ্গত যদি হয়, আমি এখানে বিশেষ করে নারী অভিবাসীদের কথা বলবো, এনারা কিন্তু এক ধরনের স্টিগমার মধ্যে থাকেন। অনেক সময় ধারণা করা হয় যে নারী অভিবাসীরা, বিশেষ করে যে অঞ্চলে তারা থাকেন বা যে অঞ্চল থেকে তারা যান, গ্রামীণ পটভূমি থেকে যে নারী শ্রমিকরা বিদেশে যান, এক ধরনের সন্দেহের চোখে দেখা হয় সমাজের পক্ষ থেকে, যে তিনি আসলে নিশ্চয়ই কোনো একটা খারাপ কাজে সেখানে নিয়োজিত হচ্ছেন, অথবা কোনো কারণে যদি তিনি বিদেশে নিগৃহীত হন, আমাদের সামাজিক ব্যবস্থাগুলো এমন যে নারীকেই আমরা দোষী করি। এটা এখনকার সময় আমরা অনেক সময় দেখতেই পাচ্ছি যে ধর্ষণের ক্ষেত্রে হোক বা কিছু, অনেক সময় এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে, কিন্তু স্থানীয়ভাবে সমাজ বা পরিবার কিন্তু ওই নারীর দিকেই অনেক সময় অঙ্গুলি নির্দেশ করছেন। অভিবাসী নারীদের ক্ষেত্রে অনেক সময় সেটা হচ্ছে। কিন্তু যদি একজন গৃহশ্রমিক হিসেবেও কাজ করতে যান, এটা যদি আইনসঙ্গত একটি কাজ হয়, যেটি সরকারের দিক থেকে অ্যাপ্রুভ করা, অনুমোদন দেওয়া, তাহলে সেই পেশায় যাওয়ার, সেই পেশা গ্রহণ করার আইনগত এবং নাগরিকের সেই অধিকারটি রয়েছে। আমি নারী অভিবাসীদের ক্ষেত্রে বললাম বিশেষভাবে, কিন্তু সামগ্রিকভাবে অভিবাসীদের সে অধিকার রয়েছে। যদি যে পেশায় তিনি কাজ করতে যাবেন সেটি যদি আইনসম্মত হয়, সরকারের ক্ষেত্রে যদি সেটা বৈধভাবে স্বীকৃত হয়ে থাকে, তাহলে সেই বৃত্তি গ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের এই ক্ষেত্রে অভিবাসীদের থাকবে। আমি একটু সামগ্রিকভাবে আন্তর্জাতিক প্রেক্ষাপটটা বলছি, আমি যেহেতু আইন এবং অধিকারের জায়গা থেকে তিনটি ক্ষেত্রে আমরা এটাকে বিবেচনা করছি। বিস্তারিত যাচ্ছি না, কারণ এগুলোর কিছু রেফারেন্স আপনারা অনলাইনেও পাবেন, গুগল করলেও পাবেন, এবং বাংলাতেও পাবেন, ইংরেজিতেও পাবেন। একটি হচ্ছে যে 1990-এর একটি আন্তর্জাতিক সনদ রয়েছে, এবং সেটি অভিবাসী কর্মী, বিশেষ করে আমরা লেবার মাইগ্রেন্ট যাদের কথা বলছি,
এবং তাদের পরিবারের অধিকার সংরক্ষণ করার জন্য। এটি গৃহীত হয় 1990 সালে, কিন্তু বাংলাদেশ এটি অনুমোদন করে 2011 সালে। 1998 সালে এটি স্বাক্ষরিত হয় এবং সেটি অনুমোদিত হয়, অর্থাৎ এটি অনুস্বাক্ষর হয় 2011 সালে। এবং 2017 সালে এটির একটি প্রতিবেদন, যে বাংলাদেশ কতটা অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিত করতে পারছে, এটির একটি আন্তর্জাতিক যে মেকানিজম আছে সেটা আপনারা জানেন, যে ইউএন ইনস্ট্রুমেন্ট গুলোর যে মেকানিজম, সেই অনুযায়ী পিরিয়ডিক রিপোর্ট দিতে হয়, এটার প্রতিবেদন জমা দিতে হয়। তো 2011-তে যখন এটা অনুস্বাক্ষরিত হয়, তারপরে 2017 সালে এটা ডিউ ছিল বাংলাদেশের প্রতিবেদনটি দেওয়া। তারপরে কিন্তু 2019 সালে এটার পরবর্তী প্রতিবেদন ডিউ হয়ে আছে। এটা নিয়ে যারা মানবাধিকার কর্মীরা এবং সাংবাদিক ভাই বোনরা এটা নিয়ে ফলো আপ করতে চান, এটা আপনারা চিন্তা করে দেখতে পারেন ভবিষ্যতের জন্য, যে বাংলাদেশ রিপোর্ট করছে কিনা। অনলাইনে আপনারা এই 2017 সালে বাংলাদেশ যে রিপোর্টটি করেছে এবং এটার যে কনক্লুডিং অবজারভেশন বলে, অর্থাৎ চূড়ান্ত যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়, অর্থাৎ বাংলাদেশের যে প্রতিবেদন এই অভিবাসী কর্মীদের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দিক থেকে উপস্থাপিত হয়েছে, পাশাপাশি কিছু অল্টারনেটিভ রিপোর্টও গেছে, বিকল্প প্রতিবেদনও গিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা মানবাধিকার সংস্থা বা এনজিওদের পক্ষ থেকে। তারপরে বিভিন্ন রাষ্ট্র এটার একটা কনক্লুডিং অবজারভেশন দেয় আলাপ আলোচনার পরে, যে বাংলাদেশের জন্য কিছু সুপারিশ সেখানে ছিল। এই 2017 সালের পরে 2019 সালে সেই সুপারিশগুলোর কতটা অগ্রগতি হলো সেটা কিন্তু আবার পেশ করার কথা। এটা এখন পর্যন্ত হয়নি, এই বছর হয়তো বিভিন্ন কারণে এটা বিলম্বিত হচ্ছে বা হবে, কিন্তু ভবিষ্যতে অচিরেই হয়তো এটা রিপোর্টিংটা দিতে হবে। তো 2017 সালে কি কনক্লুডিং অবজারভেশন ছিল এগুলো আপনারা অনলাইনে পাবেন, এবং সেটা নিয়ে আপনারা দরকার হলে, ওই যে আমরা বলছিলাম জবাবদিহিতার জায়গা, সরকারের যে নিশ্চিত করার জায়গাটি রয়েছে অভিবাসী অধিকারের ক্ষেত্রে, সেখানে আপনারা আন্তর্জাতিক এই দলিলটির ক্ষেত্রেই আপনারা সেই জায়গায় জবাবদিহিতার জায়গায় প্রশ্নগুলো নিয়ে আসতে পারেন। অভিবাসীদের ক্ষেত্রে হয়তো এইগুলো নিজেদের কাছে অতটা জানা নেই স্পষ্টভাবে, তাদের কাছেও এই জবাবদিহিতার ব্যাপারে প্রশ্ন করা যেতে পারে, যে তাদের কি মনে হয় যে সুপারিশগুলো করা হয়েছিল সেগুলোর ব্যাপারে আসলে কতটুকু অগ্রগতি তারা হয়েছে বলে মনে করেন। এরপরে আমি চলে যাচ্ছি যেই প্রেক্ষাপটটি আন্তর্জাতিকভাবে, সেটি হচ্ছে যেটা আমরা এসডিজি বলি, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর ক্ষেত্রে এটা যেই ডিক্লারেশনটা রয়েছে, এটার এজেন্ডা 2030 অর্থাৎ 2030-এর যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে উন্নয়নের ক্ষেত্রে, সেখানে যে 17টি উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে, এখানে দেখবেন যে আমি হলুদ মার্ক দিয়ে রেখেছি যেগুলো অভিবাসনের সাথে সম্পর্কিত। আপনারা যদি এগুলোর বিস্তারিত দেখেন, সেখানে দেখবেন যে এখানে অনেক ক্ষেত্রেই সরাসরি বলা আছে যে অভিবাসীর অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কি কি টার্গেট বা কি কি ইন্ডিকেটর রয়েছে। বিশেষ করে 10 নম্বরটির মধ্যে সরাসরি অভিবাসনের ক্ষেত্রটি রয়েছে 10.7, 10.7, এবং সেটা 10.7.1, সেখানে কিন্তু বলা হয়েছে যে অভিবাসনের যে খরচ, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অভিবাসীদের বিদেশে যাওয়ার খরচটি সর্বোচ্চ বলা হয় বা সর্বোচ্চের মধ্যে অন্যতম সারা বিশ্বে, এবং সেই ক্ষেত্রে এটাকে কমিয়ে আনার ক্ষেত্রে বিশেষ করে নিয়োগকর্তার কাছ থেকে কতটুকু সেটি আদায় করা যায়, অর্থাৎ একজন যখন বিদেশে যাবেন তার যে খরচ হবে সেটার জন্য, সেইটি বৈধ পথের খরচ, বৈধ খরচটির একটি অংশ যেখানে তিনি কাজ করবেন সেখানে তার নিয়োগকর্তা তার বেতনের একটি অংশ হিসেবে সেটিকে সেখান থেকে কাটতে পারেন, কিন্তু সেটি ওখান থেকে সেটা ব্যালেন্স হবে। অর্থাৎ অভিবাসনের খরচ আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা, অর্থাৎ অভিবাসী নিজে যাওয়ার আগে টাকা দিয়ে যেতে তাকে কম টাকা দিয়ে যেতে হয়, সেটির একটি লক্ষ্যমাত্রা কিন্তু 2030-এর জন্য রয়েছে। এটার ব্যাপারে আন্তর্জাতিক সংস্থা সহ সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, যদি আলোচনা করতে চান সেখানে আমরা আলোচনা করতে পারি। তো এখানে কয়েকটা লক্ষ্যমাত্রা আমরা আইডেন্টিফাই করেছি যেগুলো নিয়ে আসলে যারা অভিবাসন নিয়ে কাজ করছেন তারা অনেক ক্ষেত্রে এগুলোর কথা বলেন, যে এগুলো সামগ্রিকভাবে সব অধিকার নিশ্চিত সব মানুষের জন্যই প্রয়োজন, কিন্তু অভিবাসনের ক্ষেত্রে এই কয়েকটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সেটা শিক্ষার ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণের কথা যদি ধরি, নিপীড়ন থেকে মুক্তি পাওয়া, নারী পুরুষের সমতার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সবকিছু মিলিয়ে টেকসই উন্নয়নের জন্য অভিবাসীদের কি ভূমিকা বা অভিবাসীদের জন্য কি করা দরকার এটি। সো আমি একটি গেলাম, যেটি আমি বললাম যে এর আগে যেটি বলেছি আন্তর্জাতিক সনদ একটি আছে,
তারপরে আমি বললাম যে এজেন্ডা 2030, তারপরে বলছি যেটাকে বলা হচ্ছে গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন। এটা কম্প্যাক্ট বলতে এটা সঠিক ব্যাখ্যাটা দেওয়া একটু কঠিন। এটা যেভাবে বলা হচ্ছে যে এটা এক ধরনের একটা ঐক্যমতে এসেছেন, একটা সমঝোতায় এসেছেন বিশ্বের অধিকাংশ দেশ যে অভিবাসনের ক্ষেত্রে কি কি করা দরকার। তো মূলত এটির প্রস্তাবনাটি এসেছিল 2016 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে, এবং এটার একটি বিশেষ সভা হয়েছিল 2016-তে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন, এবং এর আগে 2013-তে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য ছিল এখানে অভিবাসীদের এবং শরণার্থীদের কথা চিন্তা করে আসলে কি করা উচিত তাদের নিরাপত্তা এবং অধিকারের, সেটির একটি দিক নির্দেশনা দেওয়া। তো এই গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশনের ক্ষেত্রে বাংলাদেশ একটি আন্তর্জাতিক পর্যায়ে একটি বড় ভূমিকা রেখেছিল, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং পরে যেটি হয়েছে যে অভিবাসনের ক্ষেত্রে এবং রেফিউজি বা শরণার্থীদের ক্ষেত্রে দুটি সমঝোতা এসেছে। উল্লেখযোগ্য হচ্ছে যে এই সমঝোতায় কিছু কিছু ইউরোপের কিছু কিছু দেশ পূর্ণ সমর্থন দেননি, মার্কিন যুক্তরাষ্ট্র দেয়নি। কারণ তাদের যুক্তি হচ্ছে যে এখানে এটা যদি আমরা স্বাক্ষর করি বা এটাতে আমরা অনুমোদন দিই, যদিও এটি পালন করা বাধ্যবাধকতা নেই, তারপরেও এইটা অনুযায়ী আমাদের দেশে যা যা আইনগত এবং সামাজিক নিরাপত্তার যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো পূর্ণ নিশ্চিত হওয়ার আগে আমরা এই অধিকারের জায়গাটাকে নিশ্চিত করতে পারছি না, বা এই গ্লোবাল কম্প্যাক্টে সই করতে পারছি না। তো বাংলাদেশ সেটা সই করেছে, বাংলাদেশও সেটার চূড়ান্ত অনুমোদনের সময় উপস্থিত ছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 2018 সালে, এবং এই অনুযায়ীও কিছু কাজ হচ্ছে। যেটি বললাম যে এটির জন্য কিন্তু বাধ্যবাধকতা নেই রিপোর্টিং এ। 2018-তে অনুমোদনের পরে এই বছর এটার একটা পিরিয়ডিক রিভিউ হবে, হওয়ার কথা 2020-এ, যেটি হতে হতে হয়তো 2021-এর শুরুর দিকে চলে যাবে। বাংলাদেশে সেখানে কিছুটা বলতে হবে, যদিও এটা পালনে বাধ্যবাধকতা নেই, তবে কি কি অগ্রগতি হচ্ছে এটি কিছুটা একটা প্রতিবেদন আন্তর্জাতিকভাবেই এটি পেশ করতে হবে বাংলাদেশকে। এই তিনটি হচ্ছে মূলত আন্তর্জাতিক যে আইনের অধিকারের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা কাজ করতে গেলে এটা কিছুটা অভিবাসীদের অধিকারের রক্ষা কবচ, আন্তর্জাতিক রক্ষা কবচ। আর আমরা যদি জাতীয় প্রেক্ষাপটে আসি, আমি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে চলে আসি, আমি এখানে তিনটি ডকুমেন্টের উল্লেখ করছি বা প্রক্রিয়ার কথা উল্লেখ করছি। একটি হচ্ছে আমাদের পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা হয়, বর্তমানে একটি প্রায় শেষের পথে, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, আমি একটু অনুরোধ করছি যারা অনলাইনে আছেন, আপনারা যদি একটু মাইকটা মিউট করে রাখেন, মাইকটাকে অফ করে রাখেন, আপনাদের সকলেরই আমার কথাগুলো শুনতে একটু সুবিধা হবে। কারণ আমরা অন্য অনেক আশেপাশের অনেক সাউন্ড পাই, তো যেগুলো হয়তো কথা শোনার ক্ষেত্রে একটু সমস্যা হয়। মাইক গুলোকে একটু কাইন্ডলি মিউট করে দেবেন, ধন্যবাদ আপনাদেরকে। পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাটি রয়েছে, সামনের যেটি হচ্ছে, যেটি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটি আমাদের প্ল্যানিং কমিশনে জেনারেল ইকোনমিক ডিভিশন থেকে তৈরি হচ্ছে। সেইখানে অলরেডি অভিবাসনের ক্ষেত্রে কি কি করা দরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেটির প্রস্তাবনাগুলো এসেছে অভিবাসীদের সাথে যারা কাজ করেন সেই সব সংগঠনের পক্ষ থেকে। সপ্তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানেও সেটি আছে। আপনারা যদি এটি অনলাইনে বা আপনাদের যাদের কাছে এটা বইটি আছে, 7th 5-year প্ল্যান, এখানে দেখতে পারেন। সেখানে উন্নয়নের ক্ষেত্রে অভিবাসনের ভূমিকাটা কি হতে পারে, এবং সেক্ষেত্রে সরকারের ওই যে বললাম ডিউটি বেয়ারার, দায়বদ্ধতার জায়গা থেকে সরকারের কি কি করা দরকার, সেটার কিছু পরিকল্পনার কথা এখানে বলা আছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অলরেডি পিরিয়ডিক রিভিউ হয়েছে, এবং সেটার একটা কতটুকু বাস্তবায়ন হয়েছে এটিও অনলাইনে রিপোর্ট গুলো পাওয়া যায়। সেখানে কিছু কিছু সরকারের দিক থেকে তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা প্রতিবেদন দিয়েছেন যে তারা কতটা সেখানে বাস্তবায়ন করতে পেরেছেন। আর আমাদের সরকারের, বর্তমান সরকারের যে পার্সপেক্টিভ প্ল্যান আছে, এটি বর্তমানে একটি আছে 2021 সাল পর্যন্ত, কিন্তু আরো কিছু কিছু পরিকল্পনা 2050 সাল পর্যন্তও করা হচ্ছে। সেই সব পরিকল্পনাগুলোর মধ্যেও কিন্তু কিছুটা উল্লেখ আছে বা থাকার কথা। এখনকার যেটা আছে, চলমান যেটি আছে পার্সপেক্টিভ প্ল্যান, সেখানে অভিবাসনের প্রসঙ্গটি বা অভিবাসীদের প্রেক্ষাপটটি রয়েছে। আর এসডিজির কথা একটু আগে যেটা বলছিলাম, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেটির ক্ষেত্রে এখানে যে, এবং 7th 5-year প্ল্যান, এটির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের একটি পরিকল্পনা তারা নিজেরা করেছেন। এখানে আপনারা যারা ওই জবাবদিহিতার জায়গায় নিশ্চিত করার ক্ষেত্রে এগিয়ে আসতে চান বা কাজ করতে চান, এগুলোর ভিত্তিতে আপনারাও কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে প্রশ্ন করতে পারেন যে আসলে আপনাদের মন্ত্রণালয়ের দায়িত্বে আপনারা কতটুকু সেটুকু বাস্তবায়ন করতে পেরেছেন। যে তৃতীয় যে ডকুমেন্ট এখানে দেখছেন, এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়,
তারপরে ফাইন্যান্স মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনাদের প্রত্যেকেরই যে অংশগুলো আছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং এসডিজির আলোকে, তারা কিন্তু সেখানে অভিবাসনের ক্ষেত্রগুলোকেও আইডেন্টিফাই করেছেন, সেখানে তারা উল্লেখ করেছেন। কতটা বাস্তবায়ন হচ্ছে এটা আপনারা বলবেন বা মানবাধিকার কর্মীরা আমরা বলবো, এবং সরকার সেখানে তার জায়গা থেকে সেটা উল্লেখ করবেন যে কতটুকু তারা বাস্তবায়ন করতে পেরেছেন। এই তিনটি আমাদের এই পরে যেখানে আমি বলছি যে অধিকারের ক্ষেত্রে আইনি ভিত্তি, সেটি অভিবাসীদের অধিকার এবং আইন ও নীতিমালা যদি বলি, সেখানে সামগ্রিকভাবে প্রথমে যেই কলামটি দেখছেন আপনারা এবং ডানে, এই দুটো আইন সবচেয়ে জরুরি বা সবচেয়ে বেশি আলোচিত। বিশেষ করে তৃতীয়টি, মানব পাচার প্রতিরোধ দমন ও আইন, এটি বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত। সমালোচনা বিশেষ করে আসে যাদের বিরুদ্ধে অনেক সময় অঙ্গুলি নির্দেশ করা হয়, রিক্রুটিং এজেন্সি বা যারা মধ্যস্বত্বভোগী দালালদের কথা আসে। আবার আইনের প্রয়োগের ক্ষেত্রে, এটা আমরা জানি বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর আইন বাংলাদেশে রয়েছে, যেটা বিশ্বে অনেক ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করার মতো, কিন্তু সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা অন্যান্য অনেক আইনের ক্ষেত্রে দেখি, অভিবাসনের ক্ষেত্রে তার ব্যত্যয় হয় না। অর্থাৎ প্রথম যে আইনটি দেখছেন 2013 সালের যে আইন, এটি সরাসরি অভিবাসী শ্রমিকদের অধিকারের সাথে সম্পর্কিত, এবং মানব পাচার, যদি কোনো অভিবাসী মানব পাচারের ঘটনায় পড়ে যান, সেটির মধ্যে আছে, কিন্তু এগুলো বাস্তবায়ন অনেক ক্ষেত্রেই হচ্ছে না। সেটা এগেন আপনাদের হয়তো কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে যে বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলো কোথায় হয়। আমি সামগ্রিকভাবে উল্লেখ করলাম যেগুলো, যেটা জবাবদিহিতার জায়গাতে যদি বলি আমরা, এই আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে বড় দায়িত্ব কিন্তু সরকারের আসছে। প্রথম যে আইনটি দেখছেন 2013, সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখানে সম্পৃক্ত, কিন্তু এটি ছাড়াও অন্যান্য যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে তারও কিছু দায়িত্ব সেখানে রয়েছে, রাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ, এমনকি মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, তাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আর শেষেরটি মূল কাস্টোডিয়ান হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার প্রতিরোধ দমন আইনের ক্ষেত্রে, কিন্তু এখানেও অন্যান্য আইন বা অন্যান্য মন্ত্রণালয়গুলো সম্পৃক্ত। এই সমন্বয়হীনতাও একটি বড় ব্যাপার এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই আইনের ধারা উপধারাগুলো খুব সুস্পষ্টভাবে অনেকের জানা নেই যারা এগুলোকে বাস্তবায়ন করেন অথবা সেগুলো প্রয়োগ করেন না। এখানে আপনাদের হয়তো অনেক প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকবে যে মানব পাচারের ক্ষেত্রে আসলে কোন আইন বা কোন ধারাগুলো প্রয়োগ হয়। আমরা যারা বিশেষ করে অভিবাসী অধিকার নিয়ে কাজ করি, আমরা অনেক সময় দেখি যে এই 2013 বা 12 আইনটা খুব একটা প্রয়োগ হয় না অনেক সময়। আর মাঝখানে যেটি আছে এটি বিশেষ করে জরুরি এই কারণে, এটা সরকারি নীতিমালা, যে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে। এখানে বর্তমানে এনএসডিএ আছে, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, কিন্তু অভিবাসনের ক্ষেত্রে যে টেকনিক্যাল ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থাগুলো আছে, এগুলো কিন্তু অনেক সময় এখন পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র এটার জন্য যে আলাদা মন্ত্রণালয় রয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তাদের তত্ত্বাবধানে রয়েছে। আমি একটু আবার অনুরোধ করছি আপনাদের যদি মাইক্রোফোন গুলো একটু বন্ধ রাখতে পারেন, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের মাইক্রোফোন গুলো অফ রাখার জন্য। আমি এর পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমি বললাম যে দুটো আইন, মূলত 2012 আর 13 আইন, আর আরেকটি সরকারি নীতিমালা দক্ষতা উন্নয়ন, এবং এগুলো জবাবদিহিতা তৈরির ক্ষেত্রে অবশ্যই আমরা কাজে লাগাতে পারি। আমি এরপরে যে জায়গাটা আসছি সেটি হচ্ছে নীতিমালার ক্ষেত্রে 2013 যে আইনটি আছে অভিবাসনের, সেটার অনুযায়ী একটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতিমালা তৈরি করা হয়েছে 2016 সালে। বর্তমানে যেটা চলছে 2013 আইনটিও, এটা বিশেষ করে 13 পরে যেটা হয়েছে যে এর মধ্যে এসডিজি এসেছে, গ্লোবাল কম্প্যাক্ট এসেছে, তারপরে পিরিয়ডিক রিপোর্টিং এসেছে 1990 এর কনভেনশনের ভিত্তিতে। কাজে 2013 আইনের সংশোধন করা সম্ভব কিনা সেটির একটি প্রক্রিয়া এখন সরকার চিন্তা করছে। আর সংশোধনের চেয়েও জরুরি যে জায়গাটা আমি একটু আগে বলছিলাম, যেগুলো এক্সিস্টিং যা আছে সেগুলো কিন্তু ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে না। তো বাস্তবায়ন করার ক্ষেত্রে মানবাধিকার কর্মী এবং সাংবাদিক ভাই বোনদের আসলে কি করার আছে আমাদের সবার, এটি হয়তো একটা আলাপ আলোচনার জায়গা। একেবারে চেষ্টা চলছে না তা না, আপনারা যেগুলো নিয়ে কখনো বলেন না তা তো না, কিন্তু আপনারা হয়তো স্পেসিফিক রেফারেন্স ধরেও বলতে পারেন যে এটা সরকারের একটা বড় দায়িত্ব, তার নিজের কমিটমেন্টের মধ্যেই আছে
এসডিজির কমিটমেন্টই বলি, গ্লোবাল কম্প্যাক্টের কমিটমেন্টই বলি, অথবা আমাদের 7 5-year প্ল্যানের কথাই বলি, সরকার নিজেই কিছু কিছু জিনিস বলেছে যে আমি এগুলো নিশ্চিত করব, কিন্তু সে করতে পারছে না। কাজে সেখানে জবাবদিহিতার জায়গায় তাকে আর সরকারের কথা দিয়েই সেখানে প্রশ্নটা করা যেতে পারে, যেগুলো কেন পারছেন না, কেন করবেন না বা করা হচ্ছে না। আচ্ছা, লাস্ট কলামটা এখানে যেটা আছে সেটা হচ্ছে যে কিছু সাম্প্রতিক নীতিমালা তৈরি হয়েছে। আমি যে আইনগুলো উল্লেখ করলাম এগুলো কিন্তু সব অনলাইনে অ্যাভেলেবল। অভিবাসীদের জন্য যে আইন এবং নীতিমালাগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে এগুলো আপনারা পাবেন। গ্যাজেটের যে আইনগুলো আছে সেগুলো আপনারা কপি পাবেন, এবং 2012 আইনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওখানে পাবেন। এছাড়াও এগুলো অনলাইনে অ্যাভেলেবল এই সবগুলোই। কাজেই আপনারা যদি রাইট টু ইনফরমেশনের জায়গা থেকেও চিন্তা করেন, আপনাদের এগুলো পাবার অধিকার আছে। এই আইন এবং নীতিমালাগুলো সরকার কিছুটা নিশ্চিত করেছে, যেগুলো আপনারা অনলাইনে পাবেন না সেগুলো অবশ্যই আপনারা সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে পারেন। তো সাম্প্রতিক যেগুলো আছে, রিক্রুটিং এজেন্সিদের শ্রেণীবিন্যাসের একটি প্রক্রিয়া চলছে, যে তাদেরকে শ্রেণীভাগ করা যায় কিনা, যারা ভালো কাজ করছে। কারণ সব রিক্রুটিং এজেন্সি আসলে খারাপ না, তারা কিছু কিছু আছে যারা আসলেই সহযোগিতা করেন অভিবাসীদের কথা মাথায় রেখে, যদিও এটা তাদের ব্যবসা, কিন্তু তারা বৈধ ব্যবসা বা এথিক্যাল বিজনেস করেন, যেখানে তারা কিছুটা দায়িত্বশীল ভাবে তারা ব্যবসাগুলো করেন। এরকমও আছে, আবার কেউ কেউ আছেন যারা সেভাবে করছেন না। এই ক্ষেত্রে একটা শ্রেণীবিন্যাসের কথা সরকার ভেবেছে, সেটার একটি বিধিমালা রয়েছে। রিক্রুটিং এজেন্সিদের লাইসেন্স ও আচরণ বিধিমালা, কোড অফ কন্ডাক্ট বলা হচ্ছে, আচরণ বিধিমালা। এটি রিক্রুটিং এজেন্সিদের যে প্রধান সংস্থা বায়রা, তাদের মাধ্যমে, তবে সরকারের সাথে আলাপ সাপেক্ষেই বা সরকারের দিক থেকে পরামর্শের ভিত্তিতেই, যে একটি কোড অফ কন্ডাক্ট, আচরণ বিধিমালা থাকা, যেটা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে, অথবা যেটা ভালো মতো পালন করলে ওই ক্লাসিফিকেশনে তাদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তারা কিছুটা সুযোগ সুবিধা পেতে পারেন, বা তাদেরকে কিছুটা অন্তত তাদেরকে ভালো হিসেবে উল্লেখ করা যেতে পারে। আর মানব পাচারের ক্ষেত্রে যে আইনটি রয়েছে 2012 মানব পাচার প্রতিরোধের ক্ষেত্রে, সেটিরও একটি নীতিমালা রয়েছে 2017। এই সবগুলি কোনো না কোনো ভাবে মানব পাচার এবং অভিবাসনের সাথে সম্পৃক্ত। আইন এবং নীতিমালার প্রেক্ষাপটটি কিন্তু এইটুকুই। আরেকটি লাস্ট যেটি আমি বলছি, এটি বর্তমান সময়ের জন্য অনেক বেশি প্রযোজ্য, সেটি হচ্ছে প্রত্যাবাসন ও পুনর্বাসনের অধিকার, ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ড আইন 2018। এটিও অনলাইনে আপনারা পাবেন। বিশেষ করে এখন যারা করোনাকালীন সময়ে যারা দেশে ফেরত আসতে চাচ্ছেন বা ফেরত আসতে বাধ্য হচ্ছেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা এবং তাদের প্রত্যাবাসন, তাদের পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, তারা এখানে আদৌ আর বিদেশে যেতে পারবেন কিনা, অনেকে হয়তো তাদের পূর্ণ বেতনও পাননি, এসব ক্ষেত্রে তাদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এই আইনটি প্রয়োগ হওয়ার কথা। এটি সাম্প্রতিকতম আইন এবং এটিরও এখনো বিধিমালাগুলো তৈরি হয়নি, কিন্তু এই আইনটি যেহেতু আছে, এটিও কিন্তু জবাবদিহিতার জায়গায় প্রয়োজন, বিশেষ করে বর্তমান সময়ে যেসব ভুক্তভোগী অভিবাসী শ্রমিকরা দেশে ফেরত আসছেন বা আসতে বাধ্য হচ্ছেন তাদের ক্ষেত্রে। এটা করোনাকালীন সময় হোক অথবা মানব পাচারের শিকার হয়ে যাদেরকে ফেরত আসতে হয় তাদের ক্ষেত্রে। আর শেষের দিকে এসে আমি আরেকটি জায়গা একটু টাচ করছি, সেটা হচ্ছে এই অভিবাসনের ক্ষেত্রটি যেহেতু একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট, এখানে কিন্তু অধিকার নিশ্চিত করতে গেলে শুধুমাত্র একটি দেশ বা আমাদের নিজেদের দেশের অধিকারের জায়গায় কথা বললে পূর্ণ মর্যাদা পাবে না অধিকার নিশ্চিত করার জায়গাটি। যেটা আমি শুরুতেও বলছিলাম, যে আমরা ডিউটি বেয়ারার যদি ধরি, এখানে ডিউটি বেয়ারার আমাদের যে ডেস্টিনেশন কান্ট্রি, তা যেই দেশে আমাদের শ্রমিক ভাই বোনেরা কাজ করতে যান, সেই দেশেরও একটা অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে দায়িত্বটা রয়েছে। এই ক্ষেত্রে যারা অভিবাসন নিয়ে কাজ করেন, যেসব আন্তর্জাতিক সংস্থাগুলো, তারা কিছু কিছু আঞ্চলিক জোট বা আঞ্চলিক আলোচনার ক্ষেত্র প্রস্তুত করেছে। আপনারা নিচে দেখবেন এর নামগুলো আছে। কলম্বো প্রসেস, এটার প্রথম বৈঠকটি শ্রীলঙ্কায় হয়েছিল বলে এটি কলম্বো প্রসেস নাম হয়েছে। এডিডি আবুধাবি ডায়ালগ, এটি আবুধাবিতে প্রথম মিটিং হয়েছিল বলে। এছাড়া বালি প্রসেস আরেকটি রয়েছে, যেটি বিশেষ করে মানব পাচারের ক্ষেত্রে একটি আলোচনার ক্ষেত্র, এটি ইন্দোনেশিয়ার বালিতে প্রথম বৈঠকটি হয়েছিল। আর উন্নয়নের ক্ষেত্রে গ্লোবাল একটি প্ল্যাটফর্ম রয়েছে অভিবাসন এবং অধিকারের ক্ষেত্রে, যেটিকে বলা হচ্ছে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট। এইসব জায়গাগুলোতে প্রত্যেকটাতেই অভিবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন দেশের একত্রিতভাবে আলোচনা করার এবং কিছু কিছু কর্মসূচি গ্রহণ করার সুযোগ রয়েছে। আবারও বলছি যে এই
আঞ্চলিক প্রেক্ষাপট বা এই আঞ্চলিক প্রক্রিয়াগুলো এখানেও কিন্তু বাধ্যবাধকতা নেই, সুযোগ আছে। যেসব দেশে আমাদের অভিবাসী ভাই বোনেরা কাজ করতে যান সেই সব দেশও এখানে হয় অবজারভার স্ট্যাটাসে আছেন অথবা সদস্য হিসেবে আছেন। যেমন আবুধাবি ডায়ালগ, এটাতে কিন্তু বিশেষ করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ আছেন যারা এখানে সরাসরি মেম্বার। এবং অনেক সময় বিশেষ করে এখন করোনাকালীন সময় কিন্তু এরকম প্রস্তাব এসেছে, আমরা যারা অভিবাসন নিয়ে কাজ করি, যে কলম্বো প্রসেস এবং আবুধাবি ডায়ালগের মধ্যে বিশেষ করে করোনার সময় যেসব অভিবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের ব্যাপারে কি কি করা যেতে পারে এটার একটা আঞ্চলিক বৈঠক হওয়ার দরকার, এবং হয়তো যৌথ বৈঠক দরকার কলম্বো প্রসেস এবং আবুধাবি ডায়ালগের। আবুধাবি ডায়ালগও কিন্তু কলম্বো প্রসেসের কয়েকটি রাষ্ট্র আছেন যারা সহযোগী রাষ্ট্র হিসেবে সদস্য সেখানে অথবা অবজারভার স্ট্যাটাসে আছেন, আবার কলম্বো প্রসেসেও কিন্তু আবুধাবি ডায়ালগের কেউ কেউ আছেন। এর পাশাপাশি অনেক সময় ইউরোপীয় পর্যায়েও কিন্তু এই আঞ্চলিক জোটগুলো আলাপ করে। এগুলো রাষ্ট্রীয় জোট, রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম, অর্থাৎ সরকারি প্রতিনিধিরা এসব আলোচনায় অংশগ্রহণ করেন। তবে সাম্প্রতিককালে সিভিল সোসাইটিকেও সেখানে যুক্ত করা হয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলোকেও যুক্ত করা হয়েছে তাদের পরামর্শ, কারণ এই ক্ষেত্রগুলো বা এই সমস্যার সমাধান করতে গেলে মূল দায়িত্ব যদিও রাষ্ট্র, মানবাধিকার সংগঠন, সিভিল সোসাইটি, এবং সিভিল সোসাইটি বলতে সাংবাদিক ভাই বোনদেরকেও আমরা সেখানে অন্তর্ভুক্ত রাখার একটি জরুরি প্রয়োজন রয়েছে। এই কলম্বো প্রসেসের যেমন একটি বৈঠক, এবং বাংলাদেশ তখন এটির সভাপতিত্ব করছিল, 2011 সালে হয়েছিল। এটি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করেছিলেন। আপনারা চাইলে 2011 যে কলম্বো প্রসেসের বৈঠকটি হয়েছিল সেটির যে ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলো অনলাইনে পাবেন, কলম্বো প্রসেসের ওয়েবসাইটে দেখতে পারেন। এই আঞ্চলিক জোটগুলো কাজ করার ক্ষেত্রে, অধিকার রক্ষার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। তবে আমরা অনেক জোটের কথাই জানি যেগুলো বাস্তব ক্ষেত্রে খুব বেশি কার্যকরী হয়নি, এক্ষেত্রেও কিছুটা তাই। আমরা যদি আমাদের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের কথা চিন্তা করি বা অন্যান্য যেসব জোটগুলো আছে, পূর্ণ মর্যাদায় এবং পূর্ণভাবে অধিকার রক্ষায় সব জোটগুলো কাজ করতে পারছে না, পারেনি। নিজস্ব অন্তর্কলহ রয়েছে, অথবা যার যার নিজস্ব রাষ্ট্রের স্বার্থের কথা রয়েছে, সবকিছু মিলিয়ে মানুষের অধিকার অনেক সময় সেখানে বঞ্চিত হয়, উপেক্ষিত থাকে। অভিবাসনের ক্ষেত্রে যে আঞ্চলিক জোটগুলো রয়েছে এগুলো আইডিয়াল ক্ষেত্র নয়, আলাপ আলোচনা চলে, অনেক সময় প্রস্তাবনা আসে, গবেষণা হয়, কিন্তু সেই অনুযায়ী অভিবাসীর অধিকার সবসময় নিশ্চিত হচ্ছে না। মূল প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে এদের অনেকের সাথে আপনারা কাজ করেন বা করবেন, এক নজরে একটু দেখে নিতে পারেন। একটি বাম দিকের যে ক্ষেত্রগুলো সেটা, একটু যদি মাইক্রোফোন গুলো অফ রাখেন, ধন্যবাদ। প্রথম যে কলামটি রয়েছে সরকারের যে মন্ত্রণালয় বা দপ্তরগুলো রয়েছে, এখানে আমি মূলত মন্ত্রণালয়গুলোর নাম উল্লেখ করেছি। প্রত্যেকটা মন্ত্রণালয়ের অধীনেই বেশ কিছু দপ্তর রয়েছে, কিছু ডিপার্টমেন্ট রয়েছে, তারা সরাসরি অভিবাসনের ক্ষেত্রে যাদের একটা বড় ভূমিকা রয়েছে। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা, সংকটটি হচ্ছে এদের নিজেদের মধ্যে সমন্বয়। আপনারা তালিকাটা এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি অভিবাসনের ক্ষেত্রে চিন্তা করি, অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়তো আপনারা বলতে পারবেন যে আসলে এখানে সমন্বয়গুলো হচ্ছে না, এবং অনেক সময় কম্পিটিশনও হচ্ছে, বা একে অপরের উপরে দায়িত্বটা ঠেলে দিতে চাচ্ছেন। এই যে ডিউটি বেয়ারার, আমরা রাষ্ট্র হিসেবে বলছি, প্রথম কলামটি কিন্তু রাষ্ট্রের যে মেকানিজম বা যেই মন্ত্রণালয়গুলো রয়েছে তারা একটি বড় ভূমিকায়, কিন্তু দেখা যেতে যাবে যে এক ডিউটি বেয়ারার আরেক ডিউটি বেয়ারের উপরে দায়িত্বটা অনেক সময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন বা স্থানান্তরের চেষ্টা করেন, অথবা নিজের দায়িত্বটার সাফাই গাওয়ার চেষ্টা করেন, এবং আলটিমেটলি যেটি হয় যে অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ডিউটি বেয়ারারদের যে দায়িত্ব সেটা সম্পূর্ণভাবে পালন হয় না। মাঝখানের কলামটি হচ্ছে কিছুটা এই যে বাম দিকের কলামের যে মন্ত্রণালয়গুলো বললাম এটার সাথে বিশেষ করে অভিবাসনের ক্ষেত্রে যে দপ্তর বা যে ডিপার্টমেন্ট বা এজেন্সি গুলো আছে, আপনারা যারা এগুলো নিয়ে পরে তদন্ত করতে চাইবেন, যারা কোনো ভুক্তভোগীর ক্ষেত্রে তথ্য সংগ্রহ করতে চান, সেটা সাংবাদিক ভাই বোনরা হোক অথবা মানবাধিকার কর্মীরাই হোক, তারা এইসব জায়গায় নিশ্চয়ই যোগাযোগ করেন বা ভবিষ্যতেও করতে পারেন। বিএমইটি আছে, যেটি বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি ইমপ্লিমেন্টেশন আর্ম, এবং সেখানেও অনেক রকম অনিয়ম আমরা বিভিন্ন সময় শুনে থাকি। সবসময় সেগুলো কিন্তু রিপোর্টেড হয় না, এবং সেটা কেন হয় না সেটার ব্যাপারে হয়তো আপনাদের মতামতটা আমি শুনতে চাইবো। ওয়েজ এন্ড ওয়েলফেয়ার বোর্ড আছে, যেটি বলছিলাম যে সেটির একটি সুনির্দিষ্ট আইনও গঠিত হয়েছে, অনুমোদন হয়েছে 2018 যে আইনটি আছে, বিশেষ করে
প্রত্যাবাসনের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে অভিবাসীদের যে অভিযোগগুলো থাকে, অভিযোগ নিষ্পত্তির একটি বড় জায়গা হচ্ছে বিএমইটি এবং ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ড। বোয়েসেল এর যে নামটি দেখছেন এটি হচ্ছে সরকারি রিক্রুটিং এজেন্সি। সরকারের একটি মাত্র রিক্রুটিং এজেন্সি আছে এই অভিবাসনের ক্ষেত্রে, সেটি হচ্ছে বোয়েসেল। এছাড়া প্রাইভেট সেক্টরে বড় একটি অ্যাসোসিয়েশন আছে বাইরা, বাট এর বাইরেও কোনো সংস্থা, এনজিওরাও কেউ চেষ্টা করছেন রিক্রুটিং এজেন্সি লাইসেন্সের জন্য, সেটি প্রক্রিয়াধীন রয়েছে এবং সেই অনুযায়ী এখনো অভিবাসন প্রক্রিয়াটা চলছে না খুব একটা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসলে ব্যক্তি নিজের উদ্যোগে দেশে যাওয়ার চেষ্টা করেন। আমরা এই ক্ষেত্রে যারা কাজ করি আমরা FNF বলি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাদের মাধ্যমেই অধিকাংশ ক্ষেত্রে অভিবাসী ভাই বোনেরা বিদেশে যান। অনেক ক্ষেত্রেই তারা বোয়েসেল বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যান না। প্রবাসী কল্যাণ ব্যাংকও যতটা এটার ভূমিকা থাকা উচিত ততটা কার্যকরী নয়। লোন থেকে শুরু করে বিভিন্নভাবে সেটি একটি ক্ষেত্র তাদের থাকার কথা। অভিবাসীদের লোন হোক বা সহায়তা করার ক্ষেত্রে সেটাও খুব একটা কার্যকরী ভূমিকা এখন পর্যন্ত রাখতে পারেনি। লাস্টের যে কল্যাণটি, এটি হচ্ছে বিভিন্ন সংস্থাগুলো যারা কাজ করছে। ইউএন এজেন্সি গুলো আছে, তার মধ্যে ইউএন এর একটি নেটওয়ার্কও হয়েছে মাইগ্রেশনের ক্ষেত্রে, যেটির সচিবালয়ের দায়িত্ব পালন করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। সে সাথে অন্যান্য ইউএন এজেন্সিরাও রয়েছে। কিছুদিন আগে এনারা একটি অপএড দিয়েছেন মানবাধিকার লঙ্ঘন বা বিশেষ করে মানব পাচারের ক্ষেত্রে। ডেইলি স্টারে সেই অপএডটি বের হয়েছিল। এছাড়াও অনেক সময় এই নেটওয়ার্ক সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের সাথে কিছুটা যোগসূত্র রেখে কাজ করার চেষ্টা করছেন। এটি এই বছর গত বছর প্রতিষ্ঠিত হয়েছে, কাজেই তুলনামূলকভাবে নতুন একটি নেটওয়ার্ক। এছাড়া দাতা সংস্থা যারা বিশেষ করে অভিবাসনের ক্ষেত্রে কাজ করছেন, আপনারা তথ্য সংগ্রহের ক্ষেত্রে, জবাবদিহিতার ক্ষেত্রে এদের কাছেও কিছুটা হয়তো যোগাযোগের সুযোগ থাকতে পারে আপনাদের। সুইজারল্যান্ড সরকার, UK গভর্নমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়ার্ল্ড ব্যাংক এবং আমাদের দেশীয় দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, এরা এ ব্যাপারে অর্থায়ন করে থাকেন। সরকারকেও করেন, এনজিও বা অন্যান্য সংস্থাকেও করেন। বিশেষ করে অভিবাসনের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই সংস্থাগুলো বা দাতা সংস্থাগুলো কাজ করে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা অনেক প্রকল্পও বাস্তবায়ন করছেন, অনেক সময় এনজিওদের মাধ্যমে, অনেক সময় ইউএন এর কোনো এজেন্সির মাধ্যমে, অথবা অনেক সময় সরকারকেও তারা সহায়তা করছেন আইন প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন করার ক্ষেত্রে। আর এর বাইরেও দেশি বিদেশি বেশ কিছু সংগঠন রয়েছে, এনজিও রয়েছে, নাগরিক সংগঠন রয়েছে, অভিবাসীদেরও কিছু সংগঠন রয়েছে যারা প্রাক্তন অভিবাসী, নিজেরা ফেরত এসে নিজেরা সুসংগঠিত হয়েছেন, হয়তো কোনো এনজিও বা অন্য কোনো সংস্থা থেকে কিছুটা সহায়তা করছেন। অনেক সময় একেবারে গ্রাসরুট থেকে উঠে আসা একেবারে গ্রামীণ প্রেক্ষাপটের মানুষ যারা বিভিন্ন সময় বিদেশে গেছেন এবং কাজ করেছেন, সেরকম অভিজ্ঞতা নিয়ে তারা দেশে ফিরে এসে তাদের নিজস্ব সংগঠন গড়ে তুলেছেন। গণমাধ্যমে অবশ্যই একটা বড় ভূমিকা রয়েছে, তারাও একটা স্টেক হোল্ডার যদি আমরা বলি, এবং অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তাদেরও একটা বড় ভূমিকা আমরা সবসময় দেখি, যে তারা বিভিন্নভাবে তাদের রিপোর্টিং এর মাধ্যমে, মতামতের মাধ্যমে অভিবাসনের ক্ষেত্রগুলোকে তুলে ধরেন, অধিকারের কথাগুলোকে তুলে ধরেন। প্রাইভেট সেক্টর বলতে এখানে রিক্রুটিং এজেন্সি সহ যারা অভিবাসনের ক্ষেত্রে, যেমন তাদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে, এটিও কিছুটা অবহেলিত একটি সেক্টর, যে প্রাইভেট সেক্টরের যে দায় দায়িত্বগুলো থাকতে পারে তৈরি করা যায়, সেটি নিয়ে খুব বেশি কাজ কিন্তু হয়নি। আমি আপনাদের সাথে আলোচনার জায়গাটায় কিছুটা হয়তো সুযোগ থাকবে আলাপ করার। আমি একটু এখানে খুব সংক্ষেপে উল্লেখ করতে চাচ্ছি যে আসলে অভিবাসনে আমরা নেগেটিভ জায়গাগুলো নিয়ে তো আলাপ বেশি করি বা সেগুলো নিয়ে রিপোর্টিং বেশি হয়, কারণ সেটা দরকারও, যেহেতু অধিকার লঙ্ঘন হয়। কিন্তু অভিবাসীর আসলে যে একটা সুফল রয়েছে, অভিবাসীরা যে আসলে কত বড় অবদান রাখছেন, সেগুলো নিয়ে কিন্তু আসলে বড়ভাবে ফলাওভাবে খুব বেশি আমরা বলি না বা বলা হয় না। আমরা বলি যে তারা রেমিটেন্স যোদ্ধা, এই টার্মগুলো ব্যবহার হয়, কিন্তু তারা আসলে কতটা কন্ট্রিবিউট করছেন তাদের অবদানের জায়গাগুলোকে, যারা ভালোভাবে অভিবাসনের ক্ষেত্রে কাজ করে দেশে ফিরে এসে অনেকে ক্ষুদ্রভাবে হলো উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন, এগুলো নিয়ে কিন্তু আমরা মানবাধিকারের খুব বেশি রিপোর্টিং দেখি না, আবার সাংবাদিকদের কাছ থেকেও খুব বেশি রিপোর্ট আমরা পাই না যে অভিবাসনের সুফলগুলোকে। তো অবশ্যই সেটার অধিকার লঙ্ঘনের জায়গাগুলোকে
প্রাধান্য দিতেই হবে, কারণ সেই জায়গাগুলো অনেক বেশি জরুরি। কিন্তু আমরা প্রায় নেগলেক্টেড বলা যায় যে অভিবাসীদের অবদানের জায়গাগুলো কি। আমরা যদি বলি যে ভালো ঘটনাগুলোকে, তাদের সুনাম কিভাবে তারা আনছেন দেশের জন্য, বিদেশে কাজ করে তারা কি সুনাম অর্জন করছেন ভালো কর্মী হিসেবে, বিদেশে কিন্তু সুনাম রয়েছে বাংলাদেশিদের। তারা অনেক কর্মঠ এবং অধিকাংশ ক্ষেত্রে তারা সৎভাবে কাজ করেন। এই সুনামের ব্যাপারেও কিন্তু আমরা অনেক সময় রিপোর্টিং দেখি না। সামগ্রিকভাবে এখানে কয়েকটি হাইলাইট করলাম। আর লঙ্ঘনের যে জায়গাগুলো, বড় কয়েকটি জায়গা, অভিবাসন ব্যয়টা আমরা বলেছি, শুরুতে বলছিলাম যে কস্ট অনেক বেশি। স্বল্পদক্ষ অভিবাসন হয় বলে তারা বিভিন্ন রকম ভাবে তাদের আইনি অধিকারগুলো লঙ্ঘিত হয়। রিক্রুটিং এজেন্সি বা দালালদের একটা দৌরাত্ম্য রয়েছে। আর অনিয়মিত অভিবাসন আমরা সাম্প্রতিক কালে শুনছি, আমরা 2015-তে অনেক রিপোর্টিং হয়েছে, সেগুলো আপনারাও করেছেন। বিশেষ করে সমুদ্র পথে যে অনিয়মিত অভিবাসন হয়েছিল, আমরা সাম্প্রতিককালে লিবিয়ার মাধ্যমে ভূমধ্য সাগর হয়ে যাওয়ার কথা শুনেছি। বর্তমানে পূর্ব ইউরোপের কোন কোন দেশের কথা শোনা যাচ্ছে। তো এগুলো সবকিছুই হচ্ছে নিয়মিত অভিবাসন নয়, অনিয়মিত। এবং এখানে যেগুলো হয়, কাজেরও অভাব তৈরি হচ্ছে, দৈন্য অবস্থা তৈরি হচ্ছে, এখানে স্বাস্থ্যগতভাবে তারা ঝুঁকিতে পড়ছেন, অনেক সময় আহত, পঙ্গু এবং মৃত্যুবরণও করছেন। এরকম দুর্ভাগ্যজনক ঘটনাও আমরা সেখানে দেখছি। যা করা দরকার সেটা আপনারা কিছুটা বলবেন, আমি আর এখানে সেটাকে উল্লেখ করছি না, বা এই স্লাইডটি রাখছি। তারপর আমার মনে হয় যে আমি আমার মাইক অফ করতে চাই একটু, যাতে করে আপনারা আপনাদের মতামতের জায়গাগুলো বা আলোচনার জায়গাটা আমরা কিছুটা আসতে পারি। আমি জানি না আমার হয়তো আর 10-15 মিনিট সময় থাকতে পারে। এই স্লাইডটি ছোট হলো, আমি এটিকে ওপেন রাখছি। আমি আমার মাইকটা অফ করছি একটু, যে আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে, এবং বিশেষ করে আপনাদের সব বা আমাদের সকলের কি ভূমিকা থাকতে পারে এটা নিশ্চিত করার ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা একটু যদি আপনাদের কাছ থেকে শুনতে পারি। সকলের জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আসিফ ভাই, খুব সুন্দর করে আমাদেরকে আসলে বাংলাদেশের অভিবাসন প্রত্যাশী নাগরিকদের যে অধিকার, কিংবা যারা অভিবাসী হিসেবে যারা কাজ করছেন তাদের যে অধিকার, এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের সংগঠন বা বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে আসলে আসিফ ভাই একটা সুন্দর প্রেজেন্টেশন আমাদেরকে দিয়েছে। আমরা প্রত্যেকেই জানি, এবং আমার মনে হয় যে প্রত্যেক পরিবারেই বাংলাদেশের প্রায় প্রত্যেক পরিবারেই কিন্তু কেউ না কেউ মাইগ্রেশনের জন্য গেছেন বা আছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের সহকর্মীরা, এখানে যারা সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন, যদি আসিফ ভাইকে তো সবসময় আমরা পাবো না, তো আসিফ ভাই একটু সময় আমাদেরকে দিয়েছেন। তো আমার মনে হয় যে আপনারা একটু যদি প্রশ্ন করেন, যদি কারো কিছু জানবার থাকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ। জাবেদ। আসসালামু আলাইকুম, আমি আরাফাত আরা বলছিলাম। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ বলেন আরাফাত। জি, আসিফ ভাই কেমন আছেন? ভালো ভালো। জি, আমরা গত বেশ কিছুদিন ধরেই দেখছি অভিবাসী শ্রমিকদের কখনো তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর আবার রাস্তায় তারা যখন আন্দোলন করছে, কিংবা তার টিকিটের জন্য ভিসা রিলেটেড যে জটিলতা তৈরি হয়েছে, সেখানে তারা যখন রাস্তায় নামছে, সেখানে আবার গতকালই দেখলাম যে তাদেরকে লাঠিপেটা করা হয়েছে, কেউ 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 আহত হয়েছে। তারপর রায়হানের ঘটনাটাও আমরা দেখেছি, যে যখন রায়হান মালয়েশিয়াতে তাকে অ্যারেস্ট করা হলো, তখন রাষ্ট্র কিন্তু তার পাশে দাঁড়ায়নি, বরং বলে দিয়েছিল যে আমরা এই একজন কর্মীর জন্য আমাদের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করব না। তো এই ক্ষেত্রে আসলে ওভারঅল সিচুয়েশনের জায়গা থেকে আসলে অভিবাসী শ্রমিকদের অবস্থানটা এই মুহূর্তে কোথায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশে, আপনি এখানে কি মনে করেন? আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সৌদিতে যারা ভিসা এবং ইকামা সংক্রান্ত জটিলতার মধ্যে আছে, এটা কিন্তু শ্রমিকদেরকে অনেকটা দায়ী করা হচ্ছে যে তারা তার কফিলের সাথে সম্পর্কটা রাখছে না বিধায় এখানে অনেকের ভিসা এবং ইকামা সংক্রান্ত সমস্যার সমাধানটা হচ্ছে না। তো এখানে কর্মীকেই সেই এটা নিতে হবে, দায়িত্বটা নিতে হবে,
যাতে ওই সেই কফিলের সাথে যোগাযোগ করে তার সাথে যেন তার ভিসা এবং ইকামার মেয়াদটা বাড়িয়ে নেয়। এই ক্ষেত্রেও আসলে শ্রমিকদের কোনো ধরনের দায়িত্ব আসলে দেখা যাচ্ছে যে রাষ্ট্র নিতে আগ্রহী নয়। তো আমার জায়গাটা ওইটা যে আসলে এখন অধিকারের জায়গায় কোন পর্যায়ে আছে আসলে আমাদের শ্রমিকরা, বা এই অধিকারহীনতার মানে থেকে তাদেরকে বের করে আনা কিভাবে যায়? যেটা আমি বলছিলাম, ধন্যবাদ আরাফাদা, যে অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব। এখন এই গতকালকে আমি একটা শোতে ছিলাম, আমরা রাতে সেখানে আলাপ করছিলাম কয়েকজন মিলে যে সুনির্দিষ্টভাবে কার দায়িত্ব। এখন যেখানে আমরা মন্তব্যটা করেছিলাম আমি সেখানে সেটা এগ্রি করি, সেই জায়গা থেকে আমি বলছি যে আমরা যদি ডিউটি বেয়ারের জায়গা থেকে চিন্তা করি যে দায়িত্ব কার, বিশেষ করে অভিবাসনের, এখন যদি সৌদি আরবের প্রসঙ্গটাই বলেন, আপনি যে কয়টা প্রসঙ্গ বললেন, সবচেয়ে বড় দায়িত্বের জায়গা অভিবাসী শ্রমিকের ক্ষেত্রে, যেহেতু এটার জন্য একটা ডেজিগনেটেড স্পেসিফিক মিনিস্ট্রি আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আর দূতাবাস কেন্দ্রিক অথবা যেই জায়গাগুলোতে বিশেষ করে প্রবাসী রাষ্ট্রের দায়িত্ববাহক হিসেবে কিছু দায়িত্ব রয়েছে, কারণ এক্ষেত্রে সৌদি আরব বলি অথবা আমরা ভিয়েতনামের ঘটনা বলি, মালয়েশিয়ার ঘটনা যেটি বলি, ওইসব দেশের একটু মাইক্রোফোনটা অফ রাখবেন। সো সেই ক্ষেত্রে আমি একটু বলে নেই, সো সেই ক্ষেত্রে ওই দেশের রাষ্ট্রগুলোর সাথে যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এখন আমি মাঝে কিন্তু একটা জায়গায় বলেছি যে আমরা যে আইনের কথাগুলো বলছি, আপনারা যদি খুব, এটা কোনো রকেট সায়েন্স না, মানে আপনার 2013 আইনটা যদি খুলে দেখেন, আমরা সাধারণ নাগরিক যারা আইনের হয়তো পুরো আইনি ভাষা নাও বুঝতে পারি, আপনি গ্যাজেটেড যে আইনটা আছে 2013, সেখানে দেখবেন যে অভিবাসীর অধিকার একটা আলাদা সেকশনই আছে সেখানে। সেইটার সম্পর্কে সরকারি কর্মকর্তারা যারা দায়িত্বপূর্ণ পদে আছেন, তারা যখন এটা দায়িত্ব নিচ্ছেন না, তারা নিজেরা কতটা ওয়াকিবহাল আছেন অথবা জ্ঞান পাপি কিনা তারা। আচ্ছা, আমি এখানে বলছি, সাংবাদিক ভাই বোনেরা যেহেতু আছেন এখানে, আমরা একাডেমিক ডিসকাশনও করছি, আমাকে দয়া করে সাংবাদিক হিসেবে কোট করবেন না। যদি কোট করতে চান আপনাদের কোনো রিপোর্টের জন্য, সেটা আমার সাথে একটু চেক করে নেবেন। যদিও আমি সরকারের সমালোচনা করি এবং করব প্রয়োজন হলে, আমিও আপনাদের সাথে আছি, আমি কিন্তু সরকারের পক্ষের হবে না, কিন্তু সেক্ষেত্রে আইনের যে ধারাগুলো আছে সেটা কিন্তু সরকার নিজেই মানছে না। আজ এখানে একটা বড় দায়িত্ব, অভিবাসীদের কথা বলার সুযোগ যেখানে সবসময় থাকছে না। আপনি সৌদি আরবের প্রসঙ্গটা যেহেতু বলছেন, এটা সাম্প্রতিক ঘটনা, এই ক্ষেত্রে যে তথ্যগত বিভ্রাট গুলো তৈরি হচ্ছে, সৌদি সরকার আসলে কতটুকু দায়িত্ব নিচ্ছে, তারা যে ইকামার মেয়াদ বাড়াচ্ছে কতটুকু, তারা যে কটা সেন্টারের মাধ্যমে এই ভিসা প্রসেসিং গুলোর জন্য দায়িত্ব দিয়েছে, টিকেটের আসলে কিভাবে টোকেন গুলো দেওয়া হচ্ছে, সঠিকভাবে কোনো তথ্য সরকারের কর্তৃপক্ষ এদেরকে আগাম পৌঁছে দিচ্ছে না। এনারা বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় এসে গেছেন, কাজে তারা অবশ্যই, তারা যেহেতু তারা পুরো তথ্যগুলো জানেন না, তারা কিন্তু শঙ্কিত যে কিভাবে তারা যাবেন, কিভাবে কি করবেন, এবং অনেক সময় তারা অস্থির হয়ে উঠছেন। এই অস্থিরকে প্রমোশন করার অনেক রকম উপায় সরকারের ছিল। এনাদের অনেকে আছেন যারা কয়েক মাস আগে এসেছেন। এখন আমরা জানি যে আমরা বৈশ্বিক পরিস্থিতি, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট, এরকম ঘটনা করোনাকালীন সময় না হলে হয়তো এই টিকেটের ঘটনা, এই ক্রাইসিস হতো না। কিন্তু এই ঘটনা যখন অনেকদিন ধরে তৈরি হচ্ছে, সেই সময় দায়িত্ববাহকরা কোথায় ছিলেন? ডিউটি বেয়ারাররা কিন্তু তাদের প্রস্তুতিটা গ্রহণ করেননি। এখনো সময় আছে, তারা সঠিক তথ্যগুলো যদি দিতে পারেন, ব্যবস্থাপনাটাকে যদি একটু সুশৃঙ্খল করতে পারেন, তাহলে কিন্তু আমাদের ভাই বোনদেরকে এই রোদ বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয় না। ধন্যবাদ। হ্যালো, বলতে চাচ্ছিলাম। হ্যালো, বলেন। হ্যাঁ, আব্দুর রহমান বলছিলাম। জি বলেন রহমান ভাই, বলেন। জি, আমি একটা বিষয় ডিসকাশন করছিলাম যে আসিফ মনি ভাইকে, যে আমাদের দেশ থেকে অনেকেই তো বাইরের রাষ্ট্রে যাচ্ছে, বিশেষ করে মহিলারা বাইরে যে ওই দেশে নির্যাতনের শিকার হচ্ছে, তারা নানা রকম নির্যাতন, অনীহায় এবং নানা রকম কারণে তারা ওই দেশ থেকে আবার বিতাড়িত হয়ে চলেও আসছে। কিন্তু আমার বিষয়টা হচ্ছে, তারা যে চলে আসার পরে কিন্তু তারা যারা নিয়ে গেছিল বা ওই দেশে যে সমস্ত দালালরা গেছিল, তাদের কোনো বিচার আমরা এই দেশ থেকে পাচ্ছি না। পরে এই মহিলারা যারা এই দেশ থেকে গেছিল, তারা একদিকে মানবতার জীবনযাপন করছে, দ্বিতীয়ত তারা ওই দেশ থেকে কোনো টাকা পয়সাও পায়নি আসার সময়। সম্প্রতি আমাদের ফরিদ ভাই জানে যে জর্ডান থেকে আমরা একটা মেয়ে নিয়ে আসছি, তার খুব করুণ অবস্থা। ওই দেশে
ওই দেশে তার উপরে নির্যাতন হয়েছে, এই দেশে এসেছে, কিন্তু তার কোনো তারা বেতনও দেয়নি, কোনো টাকাও দেয়নি, বরং এখন এই দেশে যে মামলা করবে বা সরকার যে সরি, আপনার অডিওটা কেটে গেছে, আরেকবার একটু বলবেন শেষ অংশটুকু। সেটা কিন্তু সে এখন হতে পারে আর কি। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি বুঝেছি। যে বুঝে থেকে আমি বলি, যেটা আপনি বলছেন আইনের প্রয়োগের ক্ষেত্রে একই ব্যাপার, যে ইভেন এই যে 12 এবং 13 আইন সেটা প্রয়োগ হচ্ছে না। যেটি প্র্যাকটিস আছে সেটি হচ্ছে এক ধরনের একটা সমঝোতার জায়গায় যাওয়া, আরবিট্রেশনের জায়গায় যাওয়া। অর্থাৎ সরকারের পক্ষ থেকেও যেটা করা হয়, বা অনেক সময় এনজিওরাও যেটা চেষ্টা করেন, যারা অভিবাসীদের সাথে কাজ করেন, অনেক সময় ভুক্তভোগীরা কোনো এনজিওর মাধ্যমেও সহায়তা চান, সেক্ষেত্রে যেটা করা হয় যে একটা কম্পেনসেশন চাওয়া হয়। কিন্তু একজন নারী যদি নির্যাতিতা হন বা তার যদি কাজ চলে যায়, মানে তার কাছে তাকে কতটা কম্পেনসেশন আপনি দেবেন, বা দিলে তার কতটা আসলে প্রতিকার হবে, এবং যে এটার জন্য দায়ী সেই ব্যক্তি, তার তো কোনো কিছু হলো না। এখন সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে শর্টকাট নেওয়া হয়। এটা আপনারা মানে তদন্ত করলেই, খোঁজ করলেই দেখবেন যে আমাদের এক্সিস্টিং যেসব আইনগুলো রয়েছে, অন্যান্য আইন রয়েছে, ফৌজদারি আদালতের যে আইনগুলো প্রয়োগ হয়ে থাকে, সেগুলোই ব্যবহার করা হয়। 2013 বা 12 যে আইনটা রয়েছে মানব পাচার এবং অভিবাসনের ক্ষেত্রে, সেটার প্রয়োগ হয় না। আর দুই একটি যে মামলা হয়েছে সেগুলো দেখবেন যে বছরের পর বছর চলছে। এটাও বাংলাদেশের বাস্তবতা। অভিবাসনের ক্ষেত্রে যে অল্প কয়েকটি মামলা হয়েছে, এগুলোর কোনো মানে আলটিমেটলি রেজাল্ট আসছে না। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরো জটিলতা আছে। যারা বিদেশে যান, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই যে FNF বললাম, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাধ্যমে যান। অনেক সময় কিন্তু যে ব্যক্তিটি যান তিনি তার কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমেও যান। অনেক সময় কিন্তু তিনি নিকটাত্মীয় না হলেও তার প্রতিবেশী। তো এটা কিন্তু বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থারা বলেন, আমরা যখন কোনো মামলা করতে যাই, আমরা কিন্তু তখন দেখা যায় যে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাকে পাওয়া যাচ্ছে না, বা অভিযোগকারী অভিযোগ ব্যক্তিকে আইডেন্টিফাই করতে চাচ্ছেন না। এমনও হয় যে তাকে বিভিন্ন রকম ভাবে শাসানো হয়, যে যদি মামলা হয় তাহলে তাকে দেখে নেওয়া হয়। কাজে দেখা যাচ্ছে যে আলটিমেটলি ভুক্তভোগী আইনি প্রক্রিয়ায় যেতে বিভিন্ন কারণেই যেতে ভয় পাচ্ছে। মনে করছে এতদিন ধরে মামলা চলবে, আমাদের মধ্যে কিছু অল্প টাকা পেয়ে গেলে কিছু প্রতিকার আমি পেলাম, আবার আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে আমাদের পরিবারের কাছ থেকে, পরিবারে। কাজে সবকিছু মিলিয়ে আইনি প্রক্রিয়ায় একজন ভুক্তভোগী মানুষও কিন্তু অনেক সময় যেতে চাইছেন না। আর রাষ্ট্র কিন্তু, আমি যেটা বললাম যে একটা শর্টকাট পদ্ধতিতে চলে যাচ্ছেন, যে ঠিক আছে একটা সমঝোতার মাধ্যমে আমি কিছুটা রেকর্ডিং প্রেসার দেই, প্রেসার দিয়ে কিছু টাকা পাওয়া গেলে যা পাই তাই লাভ। ধন্যবাদ। ধন্যবাদ আসিফ ভাই। আমার মনে হয় রহমান ভাই আপনার প্রশ্নের উত্তর এখানে পেয়েছেন। আসিফ ভাই সুন্দর করে একটু মানে মেকানিজমটা সম্পর্কেও কিন্তু বলেছেন। তো যা হোক, আমি এখানে দেখছি যে দুজন কথা বলার জন্য মানে ইচ্ছা প্রকাশ করেছেন। একজন সুমন চৌধুরী, জয়পুরহাট। সুমন একটু বলো ভাই। আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনি যেটা বললেন যে অভিবাসন শ্রমিক যারা রয়েছে তাদের বিষয়ে যে মানবাধিকার লঙ্ঘন, এটা অনেক সময় সংবাদ মাধ্যমে রিপোর্ট আসছে না, এবং পাশাপাশি তারা FNF এর মাধ্যমে যাচ্ছে এবং নিজের থেকে যাচ্ছে, ব্যক্তি উদ্যোগেই যাচ্ছে। আমরা যখন তাদের হয়রানিটা জানতে পারছি, যখন তারা বিদেশে যাওয়ার পর তারা হয়রানির শিকার হচ্ছে, তখন আমরা জানতে পারছি। এই ক্ষেত্রে সরকারের যে মন্ত্রণালয় রয়েছে, যেমন আমি এক্ষেত্রে আমরা তথ্য পাচ্ছি না, যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যদি তাদের ভিসা এবং ওয়ার্ক পারমিট কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা গিয়েছে, এটি যদি মানে তারা বিস্তারিত তাদের ওয়েবসাইটে থাকতো, তাহলে আমরা সাংবাদিকরা হিসাবে তাহলে তার নাম আইডেন্টিফাই করে আমরা জেনে নিতে পারতাম যে তারা কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে এবং কোন দালালের মাধ্যমে গিয়েছে এবং কিভাবে সে হয়রানির শিকার হয়েছে। তাহলে সংবাদ মাধ্যমে আমাদের জন্য একটা রিপোর্ট করা আমাদের জন্য সুবিধা হয়। যখন তারা বিদেশে গিয়ে হয়রানি হয়, তাদের বাড়িতে পাসপোর্ট থাকে না, ভিসা থাকে না, মানে অর্থাৎ কোনো কিছুই থাকে না। একটা নাম্বারে হয়তো 24 ঘন্টা একবার কথা বলতে পারে, এরপর আর কথা বলতে সে পারে না। সঙ্গত কারণে আমরা যোগাযোগ করতে পারি না। আমরা নিজের থেকে যদি কোনো জিনিস কোনো জায়গায় বিচারের জন্য আমরা কোনো জায়গায় উপস্থাপন করি, আপনার আইন প্রয়োগকারী সংস্থা বলেন, সামাজিক লোক বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার বলেন, তারাও বলে যে আসলে ঘটনাটা কি, তারা গেল কি জন্য, তারা না জেনে কেন গেল। এই বিষয়টাই আমরা তুলে ধরতে পারি না সংবাদ মাধ্যমে। যদি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে যৌথভাবে কাজ করে, তাদের ভিসাগুলো চেক করে
তাদের বাসায় এসে যদি চেক করে তারা কি কারণে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই মন্ত্রণালয় দুটো যদি সমন্বয় করতো, তাহলে আমরা সাংবাদিকরা খুব দ্রুতই, খুব সহজেই ওই ওয়েবসাইটে গিয়ে এই হয়রানির শিকারটা এবং রিক্রুটিং এজেন্সির যে হয়রানি সেটি কিন্তু আমরা রিপোর্ট করতে পারতাম, এটা সুবিধা হতো। আমি আশা করবো যে আসিফ মনির ভাই, আপনি সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছেন, আপনি যদি এই বিষয়গুলো নিয়ে আসেন, তাহলে গ্রাম লেভেলে যারা হয়রানির শিকার হচ্ছে, আমরা কিন্তু এটা সুন্দরভাবে সংবাদ মাধ্যমে তুলে ধরতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আপনি একটা খুব ভালো প্রসঙ্গ বলেছেন। আমি একটু তথ্যগত দিক থেকে আপনাদের সাথে যোগ করি। সেখানে আপনি আইসিটি মন্ত্রণালয়ের কথা বলেছেন। আইসিটি মন্ত্রণালয়ের একটি প্রকল্প আছে, অ্যাক্সেস টু ইনফরমেশন, A2I যেটা বলা হচ্ছে। সেটির আওতায় কিন্তু অনেকগুলো প্রকল্প বর্তমান সরকারের আমলেই এসেছে। আমরা বিশেষ করে ইউনিয়ন পরিষদের যে তথ্য কেন্দ্র ইউডিসি, সেটাকে কাজে লাগানোর একটা প্রক্রিয়ার মধ্যে আছে, যে ইউডিসি গুলোতে, ইউনিয়ন ডেভেলপমেন্ট সেন্টার যেটা আছে, সেখানে অভিবাসীদের এই ফর্ম পূরণ করা থেকে শুরু করে তাদের ভিসার মেয়াদ চেক করা, এগুলোকে প্রমোট করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো কিছুটা সহায়তা করছে। কিন্তু এটা সরকারের দিক থেকে একটু চাপ দেওয়া হচ্ছে, বা সরকারের দিক থেকেও, বা আমরাও বলছি বিভিন্ন জনরা, যে এইটাকে যেন কাজে লাগানো হয়, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে, যেন একজন অভিবাসী তথ্যগুলো সেখানে রেজিস্টার করতে পারে, তাকে জেলা পর্যায়েও যেতে না হয়। এটি একটি। আরেকটি হচ্ছে যে, যেহেতু আপনি বললেন যে আমি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথেও কিছু কাজ করছি, আন্তর্জাতিক সহায়তায় একটা এই যে ডাটাবেস তৈরির প্রক্রিয়াটি কিন্তু এখন প্রক্রিয়াধীন আছে। এটি একটি বড় জটিলতা অবশ্যই, এবং সেখানে একটা জটিলতা অবশ্যই আছে, এই যে বললাম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে যারা যাচ্ছেন, অনেক বাংলাদেশি কিন্তু যারা বিদেশে যাচ্ছেন, তারা নিজেদের মতো করে ভিসা করছেন কোন একটি বিদেশে যাওয়ার জন্য। সেটা হতে পারে কোনো একজন দালাল বা কোনো একজন ব্যক্তির মাধ্যমে, কিন্তু এটা কিন্তু সরকারের কোনো একটা রেজিস্ট্রেশন ডাটাবেসে তারা উল্লেখ করছেন না। তারপরেও এই তথ্যের একটা অংশ কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে থাকছে, অর্থাৎ বিমানবন্দরে আমাদের ইমিগ্রেশন যে ডিপার্টমেন্ট আছে, যেটি স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, যেটা আপনি বলছিলেন, তাদের কাছে সেই ডাটাটি থাকে। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে, যেটা আপনি উল্লেখ করলেন, যে স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে ডাটাবেস, এটি তারা খুব সংরক্ষিত রাখেন, এবং তারাও মনে করেন যে এখানে অনেক ধরনের সেন্সিটিভ ইনফরমেশন থাকে একজন ব্যক্তি সম্পর্কে, এবং শুধু অভিবাসী না, আপনি বিদেশে গেলেও ওই ডাটাটা ওখানে থাকছে, বা বিদেশ থেকে ফেরত আসলে, কাজে তারা এইটা কারোর সাথে শেয়ার করতে চান না অন্য কোনো দপ্তরের সাথে। যেটা বিভিন্ন সময় চেষ্টা হয়েছে, এখনো হচ্ছে, বিএমইটি সহ অন্যান্যরা, তারা এই তথ্যগুলো পান কিনা। তো বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটা অংশ ওখানে বাদ পড়ে যাচ্ছে, যারা ধরেন বিএমইটির মাধ্যমে রেজিস্ট্রেশন করে যাচ্ছেন না। আর ফেরত আসার ক্ষেত্রে সেই তো ডাটাবেসটা নাই, অভিবাসী কর্মীদের ক্ষেত্রে কোনো ডাটাবেস নাই। এই যে গত কয়েক মাস ধরে যারা বিভিন্ন কারণে ফেরত আসছেন, কোনো ডাটাবেস সরকারের কাছে নাই। এটারও একটা প্রক্রিয়া আছে, এবং যেটা আপনি আইসিটি মন্ত্রণালয়ের কথা বললেন, এইটা আপনারাও এটা নিয়ে তাগিদ দিতে পারেন বা ইনকোয়ারি করতে পারেন আইসিটি মন্ত্রণালয়ের কাছে। তারা কিন্তু একটা ডেভেলপ সিস্টেম ডেভেলপ করেছে, যে একদম একজন বিদেশে যিনি যেতে চান, তার মানে প্রথম রেজিস্ট্রেশনটা এটাও অনলাইন হোক, বা একটা ডাটাবেসে ঢুকে যাবে, সেখানে তার নির্দিষ্ট তথ্যগুলো সহ, এবং সে বিদেশে কতদিনের জন্য গেল, কখন সে ছুটি নিয়ে আসলো, প্রত্যেকটা তথ্য ওই ধাপে ধাপে ওটাতে তৈরি হবে। এটা একটা ধরনের একটা মডেলের মতো ডেভেলপ অলরেডি আইসিটি মন্ত্রণালয় করেছে। কিন্তু আমাদের যে বাস্তবায়নের সমস্যা যেটা বললাম আইনের ক্ষেত্রে, সেম প্রবলেমটা এখানে। এবং এটা আসলে কে কোন দায়িত্বে নেবে, এবারে বাস্তবায়ন করতে গেলে সমস্যা কিন্তু যেটা হবে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের কিন্তু তার যার নিজস্ব আলাদা ডাটাবেস আছে। হোম মিনিস্ট্রির মধ্যেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা তথ্য রাখে। যেমন মানব পাচারের ক্ষেত্রে সিআইডি, অর্গানাইজড ক্রাইম, তারা সংঘবদ্ধ যে মানব পাচারকারী চক্র, তাদের একটা ডাটাবেস মেনটেন করে। স্পেশাল ব্রাঞ্চ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, তারা তাদের একটা আলাদা ডাটাবেস মেনটেন করে। বিএমইটি তাদের একটা আলাদা ডাটাবেস মেনটেন করে। আমাদের পুলিশ কর্তৃপক্ষ, তাদের একটা আলাদা ডাটাবেস আছে যদি আইনি প্রক্রিয়া যায় সেটার ক্ষেত্রে। কাজে বিভিন্ন জনের বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের যে আলাদা আলাদা ডাটাবেস অলরেডি আছে, তারা নিজেদের মধ্যে কিন্তু কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, বা তারা একে অপরকে বিশ্বাসও পুরোপুরি করেন না। এবং সেটা হয়তো কিছুটা যৌক্তিকতা আছেও। আমরা টেকনোলজির জায়গা থেকে এত অ্যাডভান্স জায়গায় যাইনি যে আমরা সবকিছু খুব ভালোভাবে করতে পারি। এখন ধরা যাক, একটা ছোট্ট উদাহরণ দিই। একটা মানুষ, আপনি যখন আমার পাসপোর্ট তৈরি করছি, আমার তো একটা বার্থ রেজিস্ট্রেশনও থাকার কথা, এবং বার্থ রেজিস্ট্রেশনের একটা ডাটাবেস থাকার কথা। তো বার্থ রেজিস্ট্রেশনের সাথে পাসপোর্টের ডাটাবেস, এবং আমি বিদেশে যেতে গেলে সেই ইমিগ্রেশনের ডাটা, প্রত্যেকটা ডাটার সাথে প্রত্যেকটা ডাটার একটা লিঙ্কেজ থাকার কথা।
এখন কিন্তু প্রত্যেকটা ইউনিক ডাটাবেজ হিসাবে আছে, এই ক্রস রেফারেন্সিং এর জায়গাটা কিন্তু নাই। এবং এটা কিন্তু টেকনোলজিক্যালি যে সম্ভব না তা না, এটা হচ্ছে সরকারের সদিচ্ছার জায়গাটা দরকার। ধন্যবাদ। ধন্যবাদ। আর একটা বলেছিলেন বোধহয় হাত উঠেছিল, সেটা যদি থাকে। জি, আমি জানি না সময় আর কতক্ষণ আছে, বাট খুব সম্ভবত জাবেদ, ঢাকা টিউবওয়েল, হাসান জাবেদ। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হলো, যেটা হলো কুয়েত, দুবাই থেকে সম্প্রতি যারা ফিরে এসেছেন পাচারের শিকার হয়ে, আরেকটা হলো আপনার যারা ইউরোপ গমনের ইচ্ছুক। তো ইউরোপ যারা যাচ্ছেন, কেউ যাচ্ছেন আপনার পাকিস্তান বা ইরান স্থলপথে, একটা অংশ যাচ্ছে হলো আপনার টার্কি হয়ে, টার্কি ট্রানজিট হয়ে, টার্কি গিয়ে টার্কি থেকে ওখানে স্থলপথে যাবে। তো তাদের বেশিরভাগের সঙ্গে কথা বলে দেখছি, তারা হলো আপনার তারা পাসপোর্ট দিছে হলো দালালদের হাতে বা রিক্রুটিং যে এজেন্সি তাদের হাতে। তাদের নাই কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, এবং তারা যে আপনার তুরস্ক, দুবাই বা কুয়েত, সাধারণত আমরা যেটা জানি যে আমরাও যদি ভিসা আবেদন করি একটা নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্যে আসতে হয়। যে আমি যদি টুরিস্ট ভিসায় যাই, আমার অফিস কোনো প্রোগ্রাম বাদ আমি টুরিস্ট ভিসা হলে আমার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে এত, এর আগে আমি কোন দেশে গিয়েছি। সাধারণত এই দেশগুলো আমরা যতটুকু জানি যে শুরুতেই বাংলাদেশে ভিসায় পাসপোর্টে ভিসা দেয় না, একেবারে ব্ল্যাঙ্ক পাসপোর্টে। কিন্তু যারা ভুক্তভোগী যারা গিয়েছে বা নিজেরা স্বেচ্ছায় গিয়েছে, জেনে যে আমি টার্কি হয়ে ইউরোপ যাব, তাদের অধিকাংশই ব্ল্যাঙ্ক পাসপোর্ট। এটা কিভাবে সম্ভব? এতে কি এমবেসি গুলো, বিদেশি এমবেসি গুলো জড়িত? আর দ্বিতীয়ত হলো যে আমাদের যে ঢাকার যে ইমিগ্রেশন আমি থাইল্যান্ড যাই বা সিঙ্গাপুর যাই, আমাকে একাধিকবার জিজ্ঞাসা করে যে আপনি কেন যাচ্ছেন বা কিভাবে যাচ্ছেন, আমার প্রিভিয়াস যে পাসপোর্টের বা ভিসার রেকর্ড সেটাও তারা যাচাই করে দীর্ঘ সময় ধরে। তো এই যে ব্ল্যাঙ্ক পাসপোর্টধারীরা শুরুতে তুরস্ক, দুবাই বা কুয়েত যাচ্ছে, এখানে আমাদের আসলে গাফিলতিটা বা তাদের জড়িত থাকার সম্ভাবনা বা আশঙ্কা কতটুকু? জি, আসলে মানে বাংলাদেশকে ছোট করতে চাই না, আমরা সবাই এখানে বাংলাদেশের নাগরিক, কিন্তু বাংলাদেশের মতো দেশে সবকিছুই সম্ভব। এবং সেক্ষেত্রে আমি বলবো যে সরকারের সদিচ্ছা বা মনিটরিং এর জায়গাটা খুব জরুরি। আপনি যে ক্ষেত্রগুলো বললেন সেক্ষেত্রে আসলে এটাও ঠিক যে যে দূতাবাসগুলো আছে, বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে, আপনি একদম সঠিক কথাটাই বলেছেন যে আমরা নিজেরাও যখন বিদেশে যেতে চাই আমাদের অনেক রকম সাপোর্টিং ডকুমেন্টস দিতে হয়। আমরা যখন ভিসার জন্য আবেদন করি, এটা যে কোনো দেশের জন্যই আমরা করি। তো সেই ক্ষেত্রে এই অভিবাসীরা যখন পাসপোর্টে যদি তাদের ভিসাটি বৈধ ভিসা হয়, তাহলে সেই ভিসাটি ওই দূতাবাস কেন দিচ্ছে, কিভাবে দিচ্ছে। এখন সেখানে একটা বড় জায়গা, সেটা নিশ্চয়ই আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম যদি করলে খোঁজ করে বের করতে পারবেন যে এইসব দূতাবাসেও কিছু দুর্নীতিপরায়ণ বাংলাদেশি কর্মকর্তাই রয়েছেন এবং সেই দেশের কর্মকর্তারাও রয়েছেন। এখন মানে ধরেন বিদেশ বলেই বা গায়ের রং আমাদের চেয়ে একটু ফর্সা হলেই তারা যে দুর্নীতিপরায়ণ নয় বা হতে পারে না তা তো না। হ্যাঁ, বিভিন্ন দেশ সেটা একটা আছে। আবার যদি আপনি চিন্তা করেন সামনের দিনে কিন্তু দেখা যাবে যে উন্নত বিশ্বের অনেক দেশ কিন্তু কিছু কিছু শিথিলতা তাদের আইনের ক্ষেত্রে নিতে পারে। আপনি যদি বিশ্বের অর্থনৈতিক মন্দার কথা চিন্তা করেন 2009-10 সালের কথা, সেই সময় ইউরোপের অনেক দেশে তারা কিন্তু তাদের যে যেমন ভিসা কলেজ বা বিশেষ করে স্টুডেন্ট ভিসার যে জায়গাটি অনেক শিথিল রেখেছিলেন। এবং তারা জানেন যে যারা আসছেন সেখানে বিভিন্ন দেশের থেকে, বাংলাদেশের ছেলেমেয়েরাও সে সময় গেছে, যে ইউরোপের বিভিন্ন দেশে তারা হয়তো নাম সর্বস্ব, সাইনবোর্ড সর্বস্ব কোনো একটি প্রতিষ্ঠানে তারা অন্তর্ভুক্ত হয়ে সেখানে ভর্তি হয়ে তারা পড়তে গেছে, কিন্তু তারা আসলে গেছেন সেখানে স্টুডেন্ট ভিসা নামে গিয়ে তারা সেখানে থেকে যাবেন বা সেখানে কাজ করবেন। এই সুযোগগুলো কিন্তু সেই দেশগুলো তখন করে দিয়েছে। এখন আমরা কিন্তু সামনে একটা বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পরিস্থিতির দিকে সামনে এগিয়ে যাচ্ছি, সেই দিকে যাচ্ছি বা যাব। মধ্যপ্রাচ্যের দেশ থেকে শুরু করে উন্নত বিশ্বের অনেক দেশই কিন্তু স্বল্পোন্নত দেশের শ্রমিকদের জন্য বা মানুষদের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা করে দিতে পারে। তাদের আইনের শিথিলতা, আবার সুযোগ বুঝে তারা সেই আইনগুলোকে আবার টাইটও দিয়ে দেবে। এইটা তাদের একটা জবাবদিহিতার জায়গা, এবং সেটা আমাদের বাংলাদেশিদের, সেটা আমরা সরকার বলি বা আমরা হিউম্যান রাইটস ওয়ার্কাররাই বলি, সাংবাদিকরাই বলি, আমরাও কিন্তু তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনতে পারি। আমরা কেন সেরকম দূতাবাসগুলোর উপরে কথা বলতে পারবো না, বা সরকারও কেন মনে করবে যে আমি কোনো একটি দূতাবাসের সাথে তাদের সমালোচনা করলে সেই দেশের লোক নেওয়ার ব্যাপারে তো আমার দেশ থেকে হয়তো তারা লোক নেবে না। এখন যে সৌদি আরবের বিভিন্ন রকম তারা
নিয়ম নীতি বা তাদের জায়গাগুলো প্রয়োগ করছে। বিভিন্ন দেশ এখন বলছে যে বাংলাদেশিদেরকে তোমরা ফেরত নিয়ে নাও, আমরা রাখবো না। বাংলাদেশিরা সরকারের জায়গা থেকে হোক অন্যান্য জায়গা থেকে আমরা কেন কথা বলছি না বা বলবো না? আমরা কিন্তু মাথা উঁচু করে কথা বলি না। অনেক সময় আমরা আমাদের একটা ঔপনিবেশিক মানসিকতাই হোক বা যাই হোক, আমরা নিজেদেরকে অনেক ছোট মনে করি। আর আপনি যে দুর্নীতির কথাগুলো বললেন সেটার, হ্যাঁ আপনি ইমিগ্রেশনের কথাটা একদম ঠিক, যে সেই জায়গাটা তো একটা শেষ জায়গা, তার আগেও জায়গা আছে। এই যে আমি একটু আগে আমার প্রেজেন্টেশনের সময় বলছিলাম যে ভিয়েতনামে যারা গেছেন, ভিয়েতনামে যারা গেছিলেন তাদেরকে কিছুদিন আগে ফেরত আনা হলো, আপনারাও রিপোর্ট করেছেন সেগুলো। ভিয়েতনামের সাথে কোনো শ্রম অভিবাসন বা কোন রকম চুক্তি সেখানে বাংলাদেশের নাই। সেখানে অথচ সেখানে যাওয়ার ব্যাপারে পারমিশনটা কিন্তু সরকারি পারমিশনই দেওয়া হয়েছে। এখানে সরকারি গাফিলতি। এবং অন্য কোনো দেশ হলে হয়তো বলা যায় যে হয়তো কোনো উন্নত দেশ হলে বা এশিয়ারও যারা অভিবাসনের ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন যেমন ফিলিপাইন্স, হয়তো বিএমইটির বিরুদ্ধেই দেখা যেত যে মামলা হচ্ছে যে কেন তুমি সেই অনুমতি দিয়েছিলে। একজন এই ভিয়েতনাম ফেরত ভুক্তভোগী কিন্তু চাইলে মামলা করতে পারেন সরকারের বিরুদ্ধে যে কেন তুমি অনুমতি দিলে এমন একটা দেশে যাওয়ার জন্য যেখানে আসলে কোনো কাজের ব্যবস্থাই নাই। আপনি যে ইউরোপের বিভিন্ন দেশের কথা বলছেন বা বিভিন্ন রুট দিয়ে যায়, পাচারকারীরা বা মানুষকে যারা প্রলুব্ধ করে তারা তো সুযোগগুলো নেবেই, কিন্তু সুযোগগুলো কেন নিতে পারছে? আইনের ফাঁকফোকরগুলো আছে বলে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু অভিবাসীদেরকেও বোঝানো হচ্ছে, তাদেরকে মিথ্যে কথা বলা শেখানো হচ্ছে। যে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কত টাকা দিয়ে এই টিকিট কেটেছো বা তোমার কত খরচ হয়েছে, তাকে কিন্তু একটা অল্প অ্যামাউন্ট বলা হচ্ছে, অথচ আসলে সে হয়তো টাকাটা বেশি দিয়েছে। তাকে এমন ভাবে বোঝানো হচ্ছে যে সরকার তোমার পক্ষে কাজ করবে না, তোমাকে থামিয়ে রাখতে, তোমাকে বিদেশ যেতে থামানোর জন্যই সে তৈরি আছে। কাজে তোমার যেতে হলে যা বলার দরকার হয় আমি শিখিয়ে দিচ্ছি, মিথ্যা কথা হলে মিথ্যা কথাও সে বলবে। এখন সরকার কিন্তু আবার সেই সুযোগটা অনেক সময় নেয়। ভুক্তভোগীরা বিদেশে যখন যান অনেক ক্ষেত্রে কিন্তু সরকার বলেন যে আমাদের কোথাও ডাটাবেজে আমাদের কোনো, এখন সরকার তো ডাটাবেজ নাই সুনির্দিষ্টভাবে, কিন্তু কোথাও তারা সরাসরি ভাবে যাওয়ার আগে যেহেতু তথ্যগুলো সবসময় দিচ্ছেন না, সরকার কিন্তু আবার সেই সুযোগগুলো নিচ্ছে যে এরা তো আসলে আমাদের ডাটাবেজে নাই বা আমরা তো এদের সম্পর্কে তথ্য জানি না বা এরা তো আসলে সরকারের নিয়ম নীতি মেনে যায়নি। তারপরেও আমি যেটা লাস্ট কথা বলছি আপনার এই প্রসঙ্গে, যে আমাদের সরকারি দপ্তরগুলোর মধ্যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সহ এক ধরনের মানসিকতা আছে যে আমরা স্বল্পোন্নত দেশ, তুই যেতে পারলে বাবা যা, যেভাবে পারবি যা, তোর মূল কাগজগুলো যদি ঠিক থাকে আমি দেখে দিচ্ছি। কিন্তু এখানে সর্ষে খেতেই তো ভূত আছে। এই যে পাসপোর্ট, আগে ছিল গলাকাটা পাসপোর্ট, এখন মেশিন রিডেবল, তারপরে বলা হচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট, এখানেও তো দুর্নীতি আছে। মেশিন রিডেবল পাসপোর্ট আমি একসময় শুনেছি যে এটা কিন্তু আমাদের আর্মির আন্ডারে একটা প্রজেক্ট থেকে হয়েছে। এটা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই প্রকল্পটি শুরু হয়েছিল মেশিন রিডেবল পাসপোর্টের। এবং সেই পাসপোর্ট দেখা গেছে যে পাসপোর্ট জালিয়াতি, এই মেশিন রিডেবল পাসপোর্টই ওখান থেকে গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে কোথায় যাচ্ছে? বিভিন্ন জায়গায় যাচ্ছে। কাজেই আইনের ফাঁকফোকর আছে এবং আমাদের বাংলাদেশের অনেক মানুষই দুর্নীতি পরায়ণ, হয়তো বেশিরভাগ মানুষ না, বেশিরভাগ মানুষই সৎ, কিন্তু অনেক যারা দুর্নীতি পরায়ণ তারা এই দুর্নীতিগুলোকে কাজে লাগান অনেক সিস্টেম গুলোকে ব্রেক করার ক্ষেত্রে। এবং মানসিকতা একটা থাকেই, যেমন আমাকে আপনাকে হয়তো অনেক প্রশ্ন করবে যে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন, আপনার সাপোর্টিং ডকুমেন্টস গুলো দেখি। আগে থেকেই যে নেটওয়ার্কটা তৈরি করা থাকে দুর্নীতি চক্রের, দেখা যায় যে তারা এই সব মানুষগুলোর যদি কাগজপত্র সব সঠিক নাও থাকে সেগুলো ওভারলুক করে যান, অল্প সময় তাদেরকে ছেড়ে দেন বা অনুমতি দিয়ে দেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে। মানসিকতা একটা কাজ করে, তুই যেতে পারলে বাবা যা, কিছু আয় করে আসতে পারলে কর, এটা তুই নিজ দায়িত্বে যাচ্ছিস যা। ধন্যবাদ। হ্যালো। জি জি বলেন। ধন্যবাদ আসিফ ভাই। যদি আর কোনো প্রশ্ন না থাকে কারো, আমার মনে হয় যে এখন অনেক বেজে গেছে, লাঞ্চেরও সময় এসে গেছে। যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা আসিফ ভাইয়ের কাছে, মানে আসিফ ভাইকে আমরা ধন্যবাদ জানিয়ে সেশন শেষ করতে চাই। আমার মনে হয় সবার অনুমতি নিয়ে আমি আসিফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে এতটা ওনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা প্রতিনিয়ত আসিফ ভাইয়ের মন্তব্য, ওনার লেখালেখি সবকিছু আমরা গণমাধ্যমে, ওনার ফেসবুকে আমরা দেখি এবং আমরা অনেক কিছু শিখি। এবং এটা ঠিক যে উনি যেটা একদম শুরু থেকে
বিশেষত রোহিঙ্গা কমিউনিটি বাংলাদেশে আহ, আসলো এইবারকার। তো আমরা তো কিন্তু তার আগেই ঠিক তার আগের বছরেই আমরা দেখেছিলাম প্রায় প্রায় 1.5 লাখ বা 2 লক্ষ মানুষ বাংলাদেশে ঢুকেছিল। তখন কিন্তু আসিফ মুনির ভাই কিন্তু খুব সুন্দরভাবে বলেছিলেন যে এটা কিন্তু সামনের দিকে আরো খারাপ কিছু আমরা আশা করছি। আমার যতদূর মনে পড়ে যে তখন আসিফ মুনির ভাই আইওএম এর দায়িত্বে ছিলেন ওই অঞ্চলের, এই ধরনের বক্তব্য উনি যখন দিলেন তখনও কিন্তু আমরা আসলে ওভাবে বুঝে উঠতে পারিনি যে আসলে সামনের দিনটা সত্যি এরকম ভয়ঙ্কর হয়ে আসছে বা উঠবে। তো যখন রোহিঙ্গা ইনফ্লাক্সের এই শেষ সময় যখন এভাবে এলো, তখন আসলে আসিফ ভাইয়ের কথাটাই বারবার মনে হচ্ছিল আমি কক্সবাজারে যখন গিয়েছিলাম ঠিক সেই সময়টা। এবং উনি আরো কিছু যেমন আমাদের সিকিউরিটি, আমাদের ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে যে রোহিঙ্গা একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে এমন আভাসও কিন্তু উনি দিয়েছিলেন। তো সত্যি অনেক বছর ধরে উনি কাজ করেন, উনি যেহেতু এই বিষয়টা নিয়ে কাজ করেন, ওনার অনেক গবেষণা আছে, অনেক পড়াশোনা আছে, ওনার অনেক ধরনের আসলে যেটা আমরা আগামীকাল চিন্তা করতে পারছি না, কিন্তু আসিফ মুনির ভাই হয়তো আগামী 5 বছর 10 বছর উনি চিন্তা করে মন্তব্যগুলো করছেন এবং আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেগুলোই আসলে দেখতে পাচ্ছি। তবে আজকে আইন ও সালিশ কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে উনি একটা সেশন নিলেন মাত্র, কিন্তু আমাদের আসলে প্রত্যাশাটা পূরণ হয় না। যেটা সত্য যে আমরা খুব শীঘ্রই আমরা চাবো আবার হয়তো আসিফ ভাইয়ের কাছে ফিরে যাব একটু সময় দেওয়ার জন্য। আমাদের অন্যান্য সহকর্মীরাও আছেন যারা আসলে খুবই ইন্টারেস্ট শো করেছিল যে তারাও আসলে যোগদান করবে, নানান কারণে ওরাও যোগদান করতে পারে নাই। তো আমার কাছে মনে হয় যে মাইগ্রেশন ইস্যুটা, রোহিঙ্গা ইস্যুটা মানে আসলে যে গ্লোবাল কনটেক্সটে আসলে আমরা জানতে চাই যে আমরা আসলে কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে সামনের দিকে যাচ্ছি। কারণ আমরা যেটা জানি যে মিয়ানমারের রাখাইন স্টেটে নর্থ এবং সাউথের যে দুটা অঞ্চলে দুটা মানে পরাক্রমশীল দেশ ভারত এবং চীনের যে একটা আধিপত্য, সেটা আসলে কিভাবে সেখানে হচ্ছে বা সেটার জন্য আসলে রোহিঙ্গা সমস্যার সমাধান কিভাবে হবে, আদৌ হবে কিনা, বা আমরা এটাকে আসলে যে নতুন স্ট্র্যাটেজি কিভাবে নিলে এটা ওভারকাম হবে অর্থনৈতিক ভাবে, আমাদের নিরাপত্তার দিক থেকে। এবং এটাও ঠিক যে ওই রোহিঙ্গা জনগোষ্ঠী যাদেরকে আমরা এখন মনে হচ্ছে যে আমাদের জন্য, কিন্তু আমরা এই 12 লক্ষ মানুষকে নিরাপত্তাও চাই। এটাও ঠিক যে আমরা যে থ্রেড